ডেমোক্রেসি ইন পলিটিক্স ইজ ভেরি মাচ লিঙ্ক উইথ ডেমোক্রেসি ইন ইকোনমি। অনেকে ব্যবসা করতে পারে না জাস্ট বিকজ তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, করতে পারে না। আই এম আ ভিকটিম এজ ওয়েল। বাংলাদেশের ব্যবসার যে ইকোসিস্টেম আছে এখানের মধ্যে আপনি ঢুকবেন, সৎ পথে ব্যবসা করবেন, ভালো ব্যবসা করবেন, এবং সেই অপরচুনিটি সবার থাকতে হবে, নট ফর আ সিলেক্ট ফিউ। ব্যবসা শুরু করতেই তার 1 বছর লেগে যায় কথা কথা। এগুলো অনেক ইয়াং অন্টারপ্রেনার আমার কাছে আছে, ভাইয়া এই লাইসেন্স লাগে, সেই লাইসেন্স লাগে, ওই ক্লিয়ারেন্স লাগে, সেই ক্লিয়ারেন্স লাগে। First of all, how do you describe that blend, if you can? Overwhelming, difficult actually. Job creation is big. কর্মসংস্থানের যে সমস্যা বাংলাদেশে, দিস মেজর প্রবলেম। এমপ্লয়মেন্ট কি ঠিকঠাক মতন হবে নাকি যেটা আমরা দেখে আসছি এরকমই কিছু হবে? ইউথ এমপ্লয়মেন্টের রেট আসলে এই বাড়তি অবস্থায় থাকবে। প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি ইকোনমিক যে ইকোসিস্টেমটা ডেভেলপ হচ্ছে গত 15 বছর, ইটস এ ডেড বেস ইকোনমি। হ্যাঁ, ঋণ নির্ভর করে অ্যান্ড প্রিন্টিং মানি। নির্বাচিত সরকার যে যারাই আসবে তাদের প্রথম কাজটাই হবে যে to come up with appointments that will vehemently protect Bangladesh's interest strongly. These will be our priorities, to have the right people at the right places. বাংলাদেশের ছেলেমেয়েরা খেলাধুলার করেও তাদের জীবিকা নির্বাহ করতে পারে, they can make a living. What's the plan? সবার আগে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার নেটিভের নতুন এপিসোডে। আজকের স্পেশাল এডিশনে আমাদের সঙ্গে আছেন, আমাদের এপিসোডে আগেও এসছেন আমাদের একজন পুরনো গেস্ট জনাব ইসরাফিল খসরু। আজকে বিশেষ করে আমরা এই এপিসোডটি রেকর্ড করছি কারণ কথা বলবো আমরা ইলেকশনের আর 1 মাসের মতন বাকি, স্পেসিফিক্যালি পলিসি ইস্যুস নিয়ে। নেক্সট গভর্নমেন্টের অনেক কাজ, অনেক কিছু তাদেরকে করতে হবে, দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থা ঠিক করতে হবে। তো পার্টিগুলো কি পলিসি নিয়ে আগাচ্ছে এটা জানা সব থেকে জরুরি বলে মনে করি। এসব কিছু নিয়ে কথা বলতে বিএনপির পলিসি মেকিংয়ের সাথে যিনি বেশ ওতপ্রোতভাবে জড়িত এরকম একজনের সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসরাফিল খসরু ভাই। ভাইয়া কেমন আছেন? Well and good. Great to be back here again for the second time. জি ভাইয়া, ফর দ্য সেকেন্ড। বাট আপনি শুরুতে যখন আসছিলেন, আই এম স্টিল নিউ, আই ওয়াজ নিউয়ার ব্যাক দেন। অলমোস্ট 20 এপিসোডস পরে আপনি আবার আসছেন, তো আপনাকে আবারও আসলে ওয়েলকাম করছি আমাদের এখানে। না, প্লেজার টু বি ব্যাক। আপনি একটা গুরুত্বপূর্ণ একটা ব্লেন্ড, আমি মনে করি যে আপনি এটা রিকোয়ারমেন্টটা বা এই বক্সটা টিক করেন, যে হচ্ছে আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি ইলেকটোরাল রাজনীতির সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িত। আপনি 10 বছরের বেশি সময় ধরে আপনার এলাকায়, আপনার কনস্টিটিউয়েন্সিতে, এবং আমরা যতটুকু জানি আপনি আপনার বাবার যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানেও বেশ একদম পুরো টাইমটাই দেন। তারপরে আপনি বিএনপির পলিসি মেকিং, শুধুমাত্র পলিসি মেকিং না, জিওপলিটিক্যাল ইস্যুস, ফরেন অ্যাফেয়ার্স নিয়ে অনেক কাজ করেন। এর বাইরে নিজের প্রফেশনাল লাইফ আছে। সো ইটস আ বিগ ব্লেন্ড। ইটস কোয়াইট রেয়ার ইন এনি পার্টিস পলিটিক্স ইন বাংলাদেশ। সো ওই ব্লেন্ডটা থেকে আসলে আপনার সঙ্গে কথা বলা সবসময় একটা খুবই ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ আমাদেরকে আসলে দেয়। তো ওখান থেকে আসলে আমরা কথা বলা শুরু করতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্যাট ব্লেন্ড, if you can? Overwhelming, difficult actually. মেইন প্রবলেমটা ধরেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটা ঠিক করা। প্রথমত আমি ব্যবসায়ী, ব্যবসা থেকে রাজনীতিতে আসা। সো দ্যাট ওয়াজ আ ট্রানজিশন, অ্যান্ড নট জাস্ট পলিটিক্স, গ্রাসরুটস পলিটিক্স। সো কনস্টিটিউয়েন্সিতে সময় দেওয়া। সো এটা আমার জন্য নতুন একটা আই ওপেনিং ছিল যখন আপনি শুরুতে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, প্রথম দিকে। অ্যান্ড এরপরে পলিসি লেভেল আগে থেকেই কাজ করতাম কম বেশি, ফরেন পলিসি নিয়ে, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে, পার্টিকে যেখানে সহযোগিতা করতে পারি মানে আমার নিজের ক্যাপাসিটি থেকে। অ্যান্ড অনেকেই কাজ করেন, আই এম জাস্ট ওয়ান অফ দেম। কাজ করছি, এখনও করি, মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যেখানে আমি ফিডব্যাক দিতে পারি, সাপোর্ট দিতে পারি, দিয়ে যাচ্ছি। সো হ্যাঁ, ইটস এ ইন্টারেস্টিং ব্লেন্ড অফ থিংস। মানে একটা আমি ব্যবসা করি, প্রাইভেট সেক্টর একটা এক্সপোজার আছে, রুট লেভেলে পলিটিক্স, গ্রাসরুটস একটা এক্সপোজার আছে, পলিসি লেভেলে আই মিট ডিফারেন্ট কাইন্ড অফ স্টেক হোল্ডার্স। সো এটা আমাকে অন্য ধরনের পার্সপেক্টিভ দেয়, মানে একটা মাল্টা লেয়ারে। সো হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড বাট ওভারঅল ইটস ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স, কারণ আমি অনেক কিছু শিখি। মানে প্রতিটা সেক্টরেই আমি ব্যবসা করি, ওখান থেকে কিছু শিখি। তৃণমূল রাজনীতির সাথে সম্পৃক্ত, ওখান থেকে অনেক কিছু শিখি। পলিসি লেভেলে যখন কাজ করি অনেক কিছু শিখি। সো এরকম অপরচুনিটি কজনের আছে?
সো আমি মানে বিভিন্ন লেয়ারে যে কাজ করতে পারি এবং একটা মাল্টি ফ্যাসেটেড একটা লেভেলে যে কাজ করতে পারি, it's a privilege. I think not everybody has it. So আমি বলবো I'm very lucky and I get to learn a lot. এবং প্রতিদিন শিখি, হ্যাঁ, প্রতিদিন ভুলও করি, আবার শিখি, I learn from that, move forward. So I think it's a very interesting blend, but মানে main হলো overwhelming. Workload is very heavy, so time management is an issue. But মানে overall I enjoy it, thoroughly enjoy it. শুরুতেই যে বিষয়টা নিয়ে আসতে চাই, আমি যেমন শুরুতে বলছিলাম অ্যাসপিরেশনস হচ্ছে বাংলাদেশ নিড টু চেঞ্জ ফ্রম দি ভেরি রুট টু দি টপ। সো এটা একদম বটম আপ অ্যাপ্রোচেই যেতে হবে যতটুকু বুঝি। এবং আমার বয়সী বলেন বা আমার থেকে ইয়াং বলেন, কর্মক্ষম জনগোষ্ঠীর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়ে, যে এমপ্লয়মেন্ট সেক্টরের অবস্থা খুবই বাজে। ইনভেস্টমেন্ট তো আগেও যেটা ছিল যে উন্নয়ন বলতে যেটা ডেভেলপমেন্ট যেটা দেখানো হয়েছে ইট ওয়াজ অল ফেক। এখন গত 1.5 বছর ধরে ইনভেস্টমেন্ট তেমন একটা হয়নি স্বাভাবিক কারণেই। তা এখন হচ্ছে হয়তো বা ইনভেস্টমেন্ট একটি রাজনৈতিক সরকার বা একটি নির্বাচিত সরকার আসলে ক্ষমতায় আসলে ইনভেস্টমেন্ট আসা শুরু হবে। সো এমপ্লয়মেন্ট বাড়ার কথা, এমপ্লয়মেন্ট বাড়বে, দিস ওয়ান পার্ট অফ ইট। বাট এমপ্লয়মেন্ট সাস্টেনেবল এমপ্লয়মেন্টও হতে হবে, কারণ আমি 2 বছর কাজ থাকলে 3rd ইয়ার থেকে তো আমি বেকার হয়ে যেতে পারবো না। সো ইউথের সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে এমপ্লয়মেন্ট কি ঠিকঠাক মতন হবে নাকি যেটা আমরা দেখে আসছি এরকমই কিছু হবে, ইউথ এমপ্লয়মেন্টের রেট আসলে এই বাড়তি অবস্থায় থাকবে। সো আপনি যে পার্টিকে রিপ্রেজেন্ট করেন এই পার্টি অনেক কথাবার্তা বলছে, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট আ বিট? যেহেতু ইলেকশন এখন জাস্ট দ্বার প্রান্তে, আপনার সঙ্গে লাস্ট যখন কথা হয়েছিল দ্যাট ওয়াজ লং টাইম এগো, প্রবাবলি 6 months ago। না, আমি যখন ইউথদের সাথে কথা বলি, I mean all kinds of youth, not just Gen Z. একটা বিগেস্ট পারসেপশন হয়েছে এখন যেটা Gen Z is the only youth. আমার প্রথমে এইখান থেকে বের হয়ে আসতে হবে, Gen Z is not the only youth. There's Gen X, there's millennials. সকলের ডিফারেন্ট কাইন্ড অফ রিকোয়ারমেন্ট আছে। সো ইউথ অ্যাজ আ হোল ইউ টু সি যে রিকোয়ারমেন্টটা কি। বাট হ্যাঁ, ওভারঅল যদি ইউথের সাথে কথা বলেন, জব ক্রিয়েশন ইজ বিগ প্রবলেম। মানে কর্মসংস্থানের যে সমস্যা বাংলাদেশে, দিস মেজর প্রবলেম। সো এটা এই জায়গায় আসলো কেন? এই জায়গাতে আমাদের আসার কথা ছিল না, টু বি অনেস্ট। হ্যাঁ, সো দেন উই রিভিজিট লাস্ট 15 years কি হয়েছে, রাইট? সো জব ক্রিয়েশন করতে প্রথমে আপনার কী লাগবে? ইউ নিড, মানে আপনি তো 2-3টা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট হতে পারবেন না। মানে যে দুটো সেক্টর কথা আমরা প্রায় বলি, গার্মেন্টস আর রেমিটেন্স, এর বাইরে কিন্তু কোনো থ্রাইভিং সেক্টর আমরা পাচ্ছি না। দের আদার ইন্ডাস্ট্রিজ, ওরাও যে লেভেলে যাওয়ার কথা কিন্তু যেতে পারে না গত 15 বছরে। সো পলিসি লিমিটেশনস তো আছেই, বাট হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম? প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি দ্য ইকোনমি, যে ইকোসিস্টেমটা ডেভেলপ হয়েছে গত 15 বছরে, ইটস এ ডেট বেস ইকোনমি। হ্যাঁ, ঋণ নির্ভর ইকোনমি অ্যান্ড প্রিন্টিং মানি, যেটা একটা আমরা লাস্ট 15 বছর অ্যাস্ট্রোনমিক্যাল লেভেলে কিন্তু ইনফ্লেশন দেখেছি আমরা, এটা আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের পোস্ট ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, কিছু আছে, বাট আমরা যদি দেখি আমরা 91-এর পরে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার পরে যে ইনফ্লেশন লেভেল দেখেছি গত 15 বছরে, স্পেশালি গত 15 বছর, লাস্ট 5-6 বছরে, ইট ওয়াজ অ্যাস্ট্রোনমিক্যাল লেভেলে। ওয়ান অফ রিজন ওয়াজ আমরা কিন্তু ডেমোক্রেটিক যে এটা শুরু হয়েছে থেকে সরে আসছি। এবং এই 15 বছর ফ্যাসিস্ট যে গভর্নমেন্টটা ছিল, তাদের ইকোনমিক মডেলটা হয়ে গেছে মোস্টলি ডেট বেসড অ্যান্ড প্রিন্টিং মানি। সো দ্যাট ক্রিয়েটেড আ ফলস পারসেপশন অফ গ্রোথ, হ্যাঁ, জবলেস গ্রোথ। হ্যাঁ, আমরা সংখ্যা দেখছি, সুন্দর সুন্দর নাম্বার, ব্রিলিয়ান্ট নাম্বার দেখাচ্ছে আমাদেরকে, and then also and there was অন্য লেভেলের প্রোপাগান্ডা হয়েছে ইকোনমিক গ্রোথ নিয়ে, ঠিক আছে? নাম্বারস ওয়ার falsified and you know that, and লুটপাট তো মানে এখানে তো বলার কিছুই নাই কথা। মানে 15 বছরে, বিকজ ইট ওয়াজ ডেট বেস ইকোনমি, ইট ওয়াজ বেসড প্রিন্টিং মানি অ্যান্ড ইট ওয়াজ অলিগার্কিক সিস্টেম। ওয়েলথটা কুক্ষিগত হয়ে গেছে, মানে মুষ্টিমেয় 4-5 জনের হাতে, 4-5 জন, যেটা আমরা শুনি 4-5টা ব্যবসায়িক গ্রুপ বলেন, হ্যাঁ, হোয়াট এভার, অলিগার্কস। সো সম্পদের সুষম কোনো বন্টন হয় নাই। দে স্টার্টেড বিকামিং রিচার, আর ইনকামের যে গ্যাপটা, হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যে বিভিন্ন সেগমেন্ট অফ সোসাইটি দেখি, একটা গ্রুপের কাছে সম্পদ কুক্ষিগত হচ্ছে, আরেকটা গ্রুপের কাছে কিছুই থাকছে না। সো এই জিনিসটা, এই যে এই ইনইকুয়ালিটি, এটা কিন্তু গত 15 বছর প্রকট আকার ধারণ করেছিল, বিকজ পিওরলি ইট ওয়াজ রং ইকোনমিক মডেল। অ্যান্ড সো এখন এটা ইউনিট রেমেডি। সো রেমেডি করতে হলে কিন্তু হ্যাজ টু বি এ প্যারাডাইম শিফট। ওই ইকোনমিক মডেলটা কাজ করে নাই ক্লিয়ারলি। অ্যান্ড অফকোর্স লুটপাতের রাজনীতি, মিথ্যার রাজনীতি, হ্যাঁ,
এবং ঋণ নিয়ে তো আর ইকোনমিক ডেভেলপমেন্ট হয় না, রাইট? সো নাও ওই ইকোসিস্টেম থেকে আমাদের মুভ করতে হবে। ওই যে ইকোনমিক ল্যান্ডস্কেপটা, এটা থেকে উই নিড এ শিফট। সো উই নিড টু মুভ টুয়ার্ডস ইনভেস্টমেন্ট বেসড ইকোনমি। বিনিয়োগের মাধ্যমে যে উন্নয়নটা হবে সেটা টেকসই হবে। Because investment, not just foreign direct investment is a huge part of it, also local investment, promoting local entrepreneurs, private sector thrive করতে দেওয়া, and even at the same time যারা বিদেশি বিনিয়োগ করতে আসবেন তাদের জন্য একটা ইকোসিস্টেম ডেভেলপ করে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে। They don't feel like এখানে বাংলাদেশে আসবো, রিস্ক ফ্যাক্টর ইজ টু হাই। ওই জায়গাটা আমাদের ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আছে এটাকে স্ট্রিমলাইন করতে হবে। সো ইউ বিকাম আ বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম। সো ইনভেস্টমেন্ট যখন আসবে বাংলাদেশে, বি ইট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, বি ইট ফরেন ইনভেস্টমেন্ট, ওই একটা মাল্টিপ্লায়ার ক্রিয়েট হবে। দ্যাট মাল্টিপ্লায়ার ক্রিয়েটস জবস। এখন জিনিস হলো গিয়ে খালি কি ইনভেস্টমেন্টের উপর আমাদের নির্ভর করলে হবে না, উই হ্যাভ টু মেক দ্য রাইট পলিসিস। গভর্নমেন্টের কিছু রোল আছে এখানে। গভর্নমেন্টকে ফেসিলিটেট করতে হলে আমার ব্যক্তিগত মতামত এবং বিএনপি যেটা মনের প্রাণে বিশ্বাস করে, এবং আমরা কথা বলছি এটা নিয়ে, এবং দেখুন উই নিড সিরিয়াস ডিরেগুলেশন। এই পার্টিকুলার পয়েন্টে আমি বিএনপির বেশ কয়েকজন দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা বিভিন্ন ফোরামে কথা বলতে গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। সিরিয়াস ডিরেগুলেশন দরকার। সিরিয়াস ডিরেগুলেশন আমরা বা এশিয়াতেই অনেকগুলো দেশে দেখেছি। আপনি যদি সবচেয়ে বুমিং ইকোনমিগুলোর দিকে আমরা তাকাই, সাউথ ইস্ট এশিয়াতে, আসিয়ান অ্যাজ আ হোল, এর বাইরে আসিয়ানের ভিতরে আমরা পার্টিকুলারাইজ যদি করি, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই দেশগুলো আর থ্রাইভিং, এবং ইন নেক্সট বাই 2000 now is 2025, so by 2050 there will be a massive economic shift in these countries. So এই দেশগুলোতে একটা পার্টিকুলার মডেল ওরা ইয়ে করছে, এবং আসিয়ানও তাদেরকে অ্যাজ আ রিজিওনাল বডি ওইভাবে ফ্যাসিলিটেট করছে, এবং তারা একটা রিজিওনাল ইকোনমিও ক্রিয়েট করতে পেরেছে। সো বাংলাদেশ বা আপনারা যেভাবে চিন্তা করছেন, আপনারা কি কোনো পার্টিকুলার মডেলকে ফলো করার চেষ্টা করছেন, ওর কোনো পার্টিকুলার একটা গোল নিয়ে আগাচ্ছেন? তা আমাদের যেটা করতে হবে, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলোকে দেখতে হবে, ওখান থেকে উই টেক যেটা আমাদের থাকে। বিকজ বাংলাদেশ তো আবার মানে বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচার এক ধরনের, ভিয়েতনাম ইকোনমিক স্ট্রাকচার সেম না, ডিফারেন্ট কান্ট্রি, কালচার, এভরিথিং। সো বাট আমাদের গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো দেখতে ওখান থেকে শিখতে হবে, অ্যান্ড দেন উই কাম আপ উইথ আওয়ার ওন সিস্টেম, আওয়ার ওন পলিসিস, বাট ডিরেগুলেশন করতে হবে। সো ডিরেগুলেশনই এই যে জায়গাটা বলছেন, ওরাও ম্যাসিভ ডিরেগুলেশন করেছে। আই ওয়াজ লুকিং ইনটু থাইল্যান্ড, সো দে ডিড ইট। সো ডিরেগুলেশন বিএনপি আগেও করার চেষ্টা করেছিল। সো হোয়াট ইজ নেক্সট ফর দ্য ডিরেগুলেশন? আপনি কি বলতে চান? এখন ডিরেগুলেশন ইজ এ মাস্ট নাও। হ্যাঁ, হাই টাইম। দেখেন 91-এ কিন্তু মার্কেট লিবারালাইজেশন হয়েছে কিন্তু বিএনপির হাত দিয়ে, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। এখন যদি ডেমোক্রেটিক ফ্লোটা কন্টিনিউ থাকতো, 15 বছরে না ঘটতো, আমরা কিন্তু এত দূর রিগ্রেস করতাম না। বিকজ ডেমোক্রেসি কিন্তু ইটস এ প্র্যাকটিস। হ্যাঁ, কিন্তু যখন গত 15 বছর 3টা যখন প্রহসনের নির্বাচন হলো, একটা দল রাষ্ট্রকে কুক্ষিগত করলো, দেন ওই যে ডিসরাপশনটা হলো, সেখানে কিন্তু আমরা পিছিয়ে গেছি। ঠিক আছে, সো আমাদের এটা আবার রিগেইন করতে হবে। সো রিগেইন করতে হলে কিন্তু হ্যাঁ, উই নিড সলিড পলিসিস। এগুলো নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, সব পলিসিস, দের ইজ নো পলিসি দ্যাটস পারফেক্ট পলিসি বলে কিছু নাই। পলিসি অলসো ইভলভস উইথ টাইম অ্যান্ড কনটেক্সট। হ্যাঁ, তো আমরা বর্তমানে যেটা দেখছি, ডিরেগুলেশন ছাড়া আমাদের কোনো উপায় নাই। বিএনপি যেটা মনের প্রাণে অনুধাবন করে, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট ইট, আমাদের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো দেখবেন, ডিরেগুলেশন ইজ ওয়ান অফ দ্য কি পয়েন্ট। হ্যাঁ, এবং আনাদার থিং উই টকিং অ্যাবাউট ইজ ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। মানে আমরা রাজনীতির গণতন্ত্রের কথা প্রায় বলি, কিন্তু অর্থনীতিতে গণতন্ত্রের চর্চা দরকার। মানুষের ইকোনমি শুড বি ওপেন ফর অল, নট ফর সিলেক্ট ফিউ। কোনো বৈষম্য থাকতে পারবে না। হ্যাঁ, আপনি ব্যবসা করবেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি যত ভালোভাবে কাজ করবেন, যত এফিশিয়েন্ট আপনি ব্যবসা চালাবেন, আপনি ভালোভাবে টিকবেন এবং আপনি মুনাফা করবেন, সব কিছু করবেন। ঠিক আছে, এবং যারা ভালোভাবে চালাতে পারবে না তারা হয়তো টিকবে না, কিন্তু আপনার ইকুয়াল অপরচুনিটি সবাইকে দিতে হবে। ইট শুডন্ট বি ফর সিলেক্ট ফিউ, যা অমুক তমুক সমুক বিকজ অফ দ্য কন্ট্যাক্টস হোয়াট এভার তারা ব্যবসা করতে পারে, বাকিটা করতে পারবে হবে না। সো আপনার ইকোনমিতে কিন্তু গণতন্ত্রের চর্চা দরকার আছে, উইচ উই আর টকিং অ্যাবাউট, সো দ্যাট কোনো বৈষম্য যেন না হয়। আমি এক্সাম্পল দিতে পারি, যেমন গত 15 বছরে আওয়ামী লীগ অনেকে ব্যবসা করতে পারে না জাস্ট বিকজ তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, করতে পারে না। আই এম আ ভিকটিম অ্যাজ ওয়েল।
আমি আবার অনেক অনেক যেসব শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বিএনপির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, তাদের বিভিন্নভাবে এটার জন্য রিপারকাশনসের শিকারও হতে হয়েছে। হ্যাঁ, তো বিজনেসে ইট শ্যাল বি মেরিট বেসড সিস্টেম, যে ভালো ব্যবসা করবে সে ভালো করবে, সৎ পথে, যদিও ফেয়ারলি, ঠিক আছে, লুটপাটের কোনো কিছু কী বলবো, নট লুটিং ব্যাংকস নাথিং। হ্যাঁ, আপনার বাংলাদেশের ব্যবসার যে ইকোসিস্টেম আছে এখানের মধ্যে আপনি ঢুকবেন, সৎ পথে ব্যবসা করবেন, ভালো ব্যবসা করবেন, এবং সেই অপরচুনিটি সবার থাকতে হবে, নট ফর দ্য সিলেক্ট ফিউ, যেটা আগে বললাম। সো দিস ইজ অলসো সামথিং উইর থিঙ্কিং অ্যাবাউট। আর ডিরেগুলেশনটা হবে কি ফ্যাসিলিটেট করার জন্য, গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ আ ফ্যাসিলিটেটর। সো বাংলাদেশের হয় কি ট্রেডিশনালি আপনি যদি দেখেন, যেটা আমলাতান্ত্রিক লেয়ারগুলো বাড়তে বাড়তে দিস টেন্ডেন্সি টু ওভার রেগুলেট। সো ওভার রেগুলেশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের কিন্তু দায়িত্ব না যে আমাদের দেশের নাগরিক যে ব্যবসা করতে চায় তাকে 19টা অফিসে দৌড়াতে পাঠানো। সে দৌড়াতে তো হয়রান হয়েছে, তার চপ্পল ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যবসাই শুরু করতে পারছে না। দেন করে ব্যবসা রান করা তো অন্য বিষয়, ব্যবসা শুরু করতেই তার 1 বছর লেগে যায়। কথার কথা, এগুলো অনেক ইয়াং এন্টারপ্রেনার আমার কাছে আছে, ভাইয়া এই লাইসেন্স লাগে, সেই লাইসেন্স লাগে, ওই ক্লিয়ারেন্স লাগে, সেই ক্লিয়ারেন্স লাগে, দেন দেখে ডিমোটিভেটেড। আর ফরেন ইনভেস্টরের কথা আমি বললামই না, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট হিসেবে have to play the role of a facilitator. You cannot over-regulate. So এই জিনিসটা কিন্তু আমাদের মাইন্ডসেট আনতে হবে। হ্যাঁ, এইটা কি আপনি ওভারনাইট করতে পারবেন? নো, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। এই প্রসেসে শুরু করতে হবে, ঠিক আছে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যদি চলতে থাকে, এইগুলো কাজগুলো করা কিন্তু ইজি হবে। সো এখানে আবার ডেমোক্রেসি ইন পলিটিক্স ইজ ভেরি মাচ লিঙ্ক উইথ ডেমোক্রেসি ইন ইকোনমি। সো আপনার ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট যখন পলিটিক্যালি থাকবে, সব কিছু থাকবে, দিস থিংস উইল স্টার্ট মুভিং, ঠিক আছে। সো যেটা আমরা দেখি না গত 15 বছর, দিস ডিসরাপশন, বিকজ দে হ্যাড নো ম্যান্ডেট, দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। হ্যাঁ, গায়ের জোরে যা করা করেছে, এবং সিলেক্ট ফিউর হাতে বাংলাদেশের সব রিসোর্সগুলো তুলে দিয়েছে, অ্যান্ড ইউ সি হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, লুটিং, লুটিং, মানি লন্ডারিং, এগুলো আমরা দেখেছি। সো আমরা পলিটিক্যালি ডেমোক্রেটিক প্রসেস যখন চলে আসবো, এবং ইকোনমিক ডেমোক্রেটাইজেশন যদি আমরা দেখতে পারি, ডিরেগুলেট করতে পারি, দেন ইট উইল বি বেসিক্যালি ইভেন প্লেইং ফিল্ড ফর অল, যে সকলেই মিলে কিন্তু ইকোনমিতে পার্টিসিপেট করতে পারবে, এবং গ্রোথের যে বেনিফিট, ইকোনমিক বেনিফিট যেন সকলেই পায়, এটা যেন এক জায়গায় না হয়। সো দেয়ার ইজ দ্যাট, ওই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা গত 15 বছর ইকোনমিক মডেল নিয়ে কথা বলছিলাম, তো ওর একটা বিগ পার্ট ছিল যে লাইক দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া। সো বিলিয়ন্স অফ ডলার্স যে পাচার হয়েছে, এগুলো কিছু কিছু ট্রেসেবল, অনেক কিছুই ট্রেস করা যায়নি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর বিভিন্ন সময় বলেছেন, সরকারের কিছু এফোর্টস আমরা শুরুর দিকে দেখেছি। আমি জানি না আসলে এই মুহূর্তে কী অবস্থা আছে। সো ডাজ বিএনপি or has any plan এই টাকাগুলোকে ট্রেস করা বা কিছু, if at least some part of it can be brought back? যে টাকাগুলো লন্ডার্ড হয়েছে বাংলাদেশের মানুষের জনগণের সম্পদ, ঠিক আছে, টাকাগুলো লন্ডার্ড হয়েছে, ব্যাংক লুট, পিপল হ্যাভ লস দেয়ার সেভিংস। এখন আমরা দেখছি ব্যাংকিং খাতার যে অবস্থা দেখছি। হ্যাঁ, সো এটা খুব একটা ডেলিকেট সিচুয়েশন। তো অবশ্যই দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট, যে এই যে অ্যাসেট রিকভারিগুলো কেমনে করা যায়, হ্যাঁ, এই লন্ডার্ড মানিগুলো আবার কত ফেরত আনা যায়। ইট ইজ নট গোয়িং টু বি ইজি টাস্ক। এই জন্য আপনার প্রপার ফ্রেমওয়ার্ক দরকার, যেটা এখন নাই। হ্যাঁ, এবং আমি মনে করি এই সরকার চেষ্টা করেছে, বাট দে হ্যাভ নট বিন টু সাকসেসফুল। এবং অলসো আই হ্যাভ সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট তারা কতদূর চেষ্টা করেছে। বাট বিএনপি, আমরা অ্যাজ আ পার্টি উই আর টেকিং ইট সিরিয়াসলি। হ্যাঁ, আমরা কতদূর সাকসেসফুল হবো ভবিষ্যতে ইনশাল্লাহ সেটা দেখা যাবে, বাট আমাদের জন্য ইটস এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন। কিন্তু প্রথম যেটা করতে হবে, একটা ফ্রেমওয়ার্ক আপনার ডেভেলপ করতে হবে, সেটার মাধ্যমে আপনি এটা করবেন, অ্যান্ড দেন সাকসেস কতদূর কী হয় ভবিষ্যতে বলে দিবে। কিন্তু অ্যাগেন ইন্টেনশন মাস্ট বি দেয়ার অ্যান্ড উই আর সিরিয়াস অ্যাবাউট ইট। এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা কীভাবে একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি। আমাদের ইকোনমিক প্ল্যানগুলোর মধ্যে এটা আছে, ইটস আন্ডার ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত। হ্যাঁ, ইটস বিকজ এইসব দিস আর ভেরি টেকনিক্যাল ইস্যুস। এগুলোর জন্য আমাদের কিন্তু যেটা করতে হয়, অনেক প্রচুর স্টেক হোল্ডার কনসালটেশন করতে হয়, এক্সপার্টস। That's what we're doing. Also, আপনার মনে হয় যে stakeholder consultation ছাড়া, but there are ways, probably something that you know I don't. If I am leading some effort. You have to use all your resources at your disposal. এই জিনিসটা করার জন্য এখানে কিন্তু অনেক এই ধরনের কাজ করতে গেলে সমন্বয় দরকার। So how you do it in the future, তারপর ফ্রেমওয়ার্কটা কী হবে,
এগুলো ডেভেলপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট ইয়াস, অ্যাসেট রিকভারি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড আই থিঙ্ক বিএনপি অ্যাজ এ পার্টি টেক্স ইট ভেরি সিরিয়াসলি, বিকজ জনগণের সম্পদ কিন্তু লুট করা হয়েছে, সেটাকে ফিরে আনার কিন্তু দায়িত্ব আমাদের সকলের। এই পয়েন্টে আপনি জাস্ট লাস্ট কোয়েশ্চেনের আনসারে আপনি বলছিলেন ম্যারিট বেসড বিজনেস অ্যান্ড অল। সো ম্যারিট বেসড বিজনেস হওয়া উচিত, আমি তো মনে হয় সব কিছুই আসলে ম্যারিট বেসড হওয়া উচিত। এই পয়েন্ট থেকে ওই যে রিকভারির কথাও আসলো, এখানে একটা বড় প্রশ্ন ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেকগুলো দেশ আছে পৃথিবীতে যাদের সাথে আপনার সম্পর্কগুলো আসলে গুরুত্বপূর্ণ। আমি যদি মনে করি আপনার নেইবার্সদের সাথে আপনার সম্পর্কটা গুরুত্বপূর্ণ, সেখানে ইউনাইটেড স্টেটস বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে যারা বিগ কান্ট্রিজ, তাদের বিগ জিওপলিটিক্যাল ফ্যাক্টরস, তাদের সাথে সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ। তো ওই সব দেশে সরকারি যে সকল অ্যাপয়েন্টমেন্টস হয় ওগুলোও বেশ গুরুত্বপূর্ণ। আমরা জানি না আসলে এই জিনিসটা কীভাবে বিবেচনা করা উচিত। লাস্ট 15 years উই হ্যাভ সিন অ্যাপয়েন্টমেন্টস, আই ফেল্ট যে এগুলো আসলে আননেসেসারি অ্যাপয়েন্টমেন্ট, যে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, সো ইউ আর ইন দ্য পজিশন টু ডিসাইড, সো ইউ চোজ মি টু বি আ রিপ্রেজেন্টেটিভ। কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এবং মনে হয় রং পিপল ওয়্যার পুট ইন সাচ প্লেসেস যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি ফর আ কান্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি লন্ডার্ড মানি ফিরিয়ে নিয়ে আসারও ওইখানে আই থিঙ্ক হাই কমিশনার বলেন বা অ্যাম্বাসেডার্স বলেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো আমরা কি মেরিট বেসড কোনো কিছু আশা করতে পারি, নাকি গতানুগতিক কিছু দেখবো বিএনপির কাছ থেকে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টসের ক্ষেত্রে? দেখেন, মানে 5ই অগস্টের পরে বাংলাদেশের মানুষের কিন্তু মনোজগতে একটা বিশাল বড় চেঞ্জ, এভরি ওয়ান্স কোয়ালিটেটিভ চেঞ্জ। এটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে না পারে তাহলে কিন্তু সকলেই বিপদে পড়বে। সো বিএনপি এজ এ পার্টি, আমরা কিন্তু এটা কিন্তু মানে উই ফিল ইট, হ্যাঁ, এবং এটা আমরা কিন্তু মনে প্রাণে ধারণ করি যে নো, আমাদের কোয়ালিটিভ চেঞ্জ জানতে হবে। মেরিটোক্রেসির একটা বিষয় আছে, এবং রাজনৈতিক কালচারটাও গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে হবে, একদিনে হবে না। বাট প্রথমে তো জিনিস রিয়েলাইজেশন, অ্যাকনলেজমেন্ট, না প্রবলেমটা আছে, এটা আমাদের ভবিষ্যতে গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে হবে। দ্যাট উই ফুললি আন্ডারস্ট্যান্ড। যে কারণে কিন্তু আমরা পলিসি নিয়ে আমরা কাজ করছি, আমাদের ফোকাস কিন্তু হচ্ছে পলিসিতে। আমরা আমাদের পলিসিতে অনেক কিছু ইনভেস্ট করছি, রিসোর্সেস রিসার্চে অনেক কিছু ইনভেস্ট করছি, বিকজ দ্যাটস দ্য ফিউচার। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে যেটা হবে, সকলের মতামত আমরা কিন্তু নিচ্ছি এবং পলিসি আমরা এভাবে ডেভেলপ করছি, ঠিক আছে? সো আপনি যেটা বললেন গত 15 বছরে অ্যাপয়েন্টমেন্টস দিয়ে দে ডিডন্ট কেয়ার, বিকজ পাবলিক ম্যান্ডেট নিয়ে তারা আসেনি। হ্যাঁ, দে হ্যাড নো লেজিটিমেসি। সো লেজিটিমেট যদি না থাকলে ইউ নট অ্যাকাউন্টেবল টু এনিবডি, ঠিক আছে? এবং ইউর ফরেন পলিসি একটা নতজন ফরেন পলিসি হবে যদি আপনি পাবলিক ম্যান্ডেট নিয়ে না আসেন, বিকজ ইউ ডিপেন্ড অন আদার থিংস to sustain power, not the power of the people on other things. তখন আপনি যেটা আমি গত 15 বছর আপনি দেখেছি, যেমন আওয়ামী লীগ সরকার একটা নতজানু পরাশক্তি অবলম্বন করেছে, বিকজ দে ওয়ার নট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। তারা জোর করে ক্ষমতায় ছিল। বাট আপনি জনগণের ভোটে আসবেন, দেন ইউ অ্যাকাউন্টেবল, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দোজ অ্যাপয়েন্টমেন্টস, এবং ওই অ্যাপয়েন্টমেন্টস কারেক্ট অ্যাপয়েন্টমেন্টস হতে হবে। দোজ অ্যাপয়েন্টমেন্টস শুড বি সাচ দ্যাট ইট প্রোটেক্টস ইউর ন্যাশনাল ইন্টারেস্ট। এখনও আমরা ইউরোপে দেখি, আমরা এবং বিভিন্ন লেখায় পড়ছি যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে স্পেশালি 2-4টা বড় দেশে চেঞ্জেস এসেছে ডিপ্লোম্যাটিক অ্যাপয়েন্টমেন্টস। ইউরোপের মোটা দাগে বেশিরভাগ দেশে এখনো পর্যন্ত গত 1.5 বছরে দেয়ার নো চেঞ্জেস। Well, end of the day, this is an interim government. Yeah. So there are limitation to what they can do. ঠিক আছে? এই যখন interim government আসলো, they had to deal with a lot of challenges. কোন ক্ষেত্রে I would think যে হ্যাঁ, কিছু ক্ষেত্রে তারা কিছু করতে পেরেছে, অনেক ক্ষেত্রে কিছু করতে পারে নাই। বাট এন্ড অফ দ্য ডে এক্সপেকটেশন ফ্রম দেম ইজ ভেরি লিমিটেড, ঠিক আছে? দে আর নট, জনগণের ভোটে তো তারা আসে নাই, ইটস জাস্ট ইন্টারিম পিরিয়ড। হ্যাঁ, মানে আমরা একটা ট্রানজিশনে আছি এখন টুয়ার্ডস ডেমোক্রেসি। সো আই থিঙ্ক মানে নির্বাচিত সরকার যারাই আসবে, তাদের প্রথম কাজটাই হবে যে to come up with appointments that will vehemently protect Bangladesh's interest strongly. So এবং I think that is the, I think বাংলাদেশের মানুষরা তাই চায়, যেটা বললাম, জনগণের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে এবং আমরা দল হিসেবে এটা আমরা ক্লিয়ারলি বুঝি। So yeah, these will be our priorities, to have the right people at the right places and people who will protect Bangladesh's interest at any cost. So ফরেন পলিসি নিয়ে যেতে একটু কথা বলছিলাম। আমরা জেনেছি যে আপনি গত ফ্যাসিস্ট রেজিমের সময়, লাস্ট রেজিমের সময় আপনি ডিপ্লোম্যাটিক লেভেলে বেশ
কিছু কাজকর্ম করেছেন বিএনপির জন্য, হয়তো এখনও করেন পলিসি রিলেটেড। একটা ফরেন পলিসি আমরা দেখেছি আমাদের স্বাধীনতার পর থেকে, যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। আমি পার্সোনালি মনে করি না দিস ইজ এ ফাংশনিং ফরেন পলিসি, because you can't have friendship with every other country and you can't expect এটা আপনার জিওপলিটিক্স হ্যাঁ। ডিকটেট করে, কনটেক্সট ডিকটেট করে। হ্যাঁ, কোনো So- ফরেন পলিসি তো আর মানে আছে না যে একদম রিজিড না, ইটস ফ্লেক্সিবল। হ্যাঁ, so BNP আসলে going forward, if they can form the government, what's the plan foreign policy এন্ডে? যদি এই প্রশ্ন আমি আরো অনেকেই করেছি, বাট then again it's a policy issue. দেখেন দ্য রাইট, আমি যদি মানে খুব শর্ট ভাবে আমাদের ফরেন পলিসিকে আমরা যেদিকে যাচ্ছি, যেভাবে কাজ করছি, এভাবে চিন্তা করছি, এবং জনাব তারেক রহমান সাহেব যেভাবে চিন্তা করেন, যদি আমার ওই চিন্তাটাকে মানে খুব শর্টলি এক্সপ্লেইন করতে হয়, সবার আগে বাংলাদেশ, ইটস ভেরি সিম্পল। It sounds like America first, does it? সো সবার আগে বাংলাদেশ, বেসিক্যালি দ্য থিঙ্কিং ইজ দ্যাট যাদের সাথে আমাদের সম্পর্ক হবে, বিএড দ্বিপাক্ষিক হোক, বহুপাক্ষিক হোক, বিএড মাল্টিল্যাটারাল, বিএড বাইল্যাটারাল, হতে পারে ন্যায্যতা সমতার ভিত্তিতে, শুড বি বেসড অন ইকুইটি, রেসিপ্রসিটি, অ্যান্ড ওয়ান দ্যাট অফ নন ইন্টারভেনশন অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স। এবং বাংলাদেশে কিন্তু বলছে, আপনি যে 31 দফাটা পড়েন, ওখানে আমরাও কিন্তু বলছি, বিএনপি কিন্তু ক্লিয়ারলি বলছে যে বাংলাদেশের ভূমিকে আবার কোনো সন্ত্রাসী কাজে ব্যবহার করা যাবে না। To destabilize any other হ্যাঁ, country. so we cannot be a threat to anybody else, এবং nobody else can be a threat to us. So relationshipটা হবে reciprocity based on pragmatism, reciprocity, one of non-intervention, one of non-interference, and ন্যায্যতা সমতার ভিত্তিতে যেই দেশই হোক, and বাংলাদেশ স্বার্থটা সবার আগে। And I think that's our outlook, very plain and simple. এবং আমি বলছি না যে এখানে দেখেন বিভিন্ন দেশের সাথে জিও পলিটিক্সের ক্ষেত্রে, কনটেক্সের ক্ষেত্রে আপনার কিন্তু সম্পর্ক ইভলভ করবে। এই ইভলিউশনের মধ্যে আপনার ইনশিওর করতে হবে যে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট আপনার ইন্ট্যাক্ট রাখতে হবে। আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্যানট বি থ্রেটেন্ড বাই এনিবডি। So that is the basic foundation of our thinking. So এইভাবে কিন্তু আমরা চিন্তা করছি। হ্যাঁ, এবং ফরেন পলিসি ইজ ফ্লুইড, এখন স্পেসিফিক ফরেন পলিসি হবে না, কিন্তু বেসিক ফরেন পলিসির প্রিন্সিপাল দরকার। আমাদের প্রিন্সিপালটা যেটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ সবার আগে। তো এই জায়গা থেকে জাস্ট আইল এন্ড ইট জিওপলিটিক্যাল ডিসকাশনটা। আমি যদি সার্ক কান্ট্রিজের দিকে তাকাই, দ্য বিগার টু সার্ক কান্ট্রিজ অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং দুইটা দেশের সঙ্গে আমাদের হিস্ট্রি খুব বেশি ভালো না। যদিও পাকিস্তানের সঙ্গে আমরা সম্মুখ সমরে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, ইন্ডিয়া হেল্পড আস ইন দ্যাট ওয়ার, বাট আফটার দ্যাট ইন্ডিয়ার যে স্পেশালি লাস্ট 17 years ধরে ইন্ডিয়ার যে ভূমিকা বাংলাদেশে, দেয়ার ইজ এ ম্যাসিভ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ইন দ্য কান্ট্রি, অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ ম্যাসিভ অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্ট ইন দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। সো এই দুইটা সম্পর্ককে নেভিগেট করা উড বি ক্রিটিক্যাল at least after 2 months if BNP comes into power. সো আপনার কি মনে হয় যে আপনার পার্টি এইটা ডিল করার জন্য প্রিপেয়ার্ড? নেভিগেশন, বিকজ পারসেপশনের কারণে অনেক কিছু হয়, আমরা দেখছি রিসেন্টলি গত 1 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়েছে। সো আপনার কি মনে হয় আপনারা প্রিপেয়ার্ড? না, দেখেন ফরেন পলিসি ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি প্র্যাগম্যাটিক, ঠিক আছে? ইমোশন দিয়ে কিন্তু ফরেন পলিসি হয় না। হ্যাঁ, ইটস কমপ্লিটলি বেসড অন জিও পলিটিক্স ইন রিয়ালিটি। এবং আমরা যদি ওয়েল অ্যাওয়্যার থাকি এবং নিজের স্বার্থের ক্ষেত্রে আমরা যদি বলি যে না, উই আর আনকম্প্রোমাইজিং, দেন ইট ডাজন্ট ম্যাটার আমরা কার সাথে কীভাবে ডিল করছি। এন্ড অফ দ্য ডে, আমি যেটা আগে বললাম, বাংলাদেশের সভারেন্টি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড বাংলাদেশের ইন্টারেস্ট, বি ইন টার্মস অফ ডিপ্লোমেসি বলেন, ইভেন ট্রেড ইজ এ হিউজ পার্ট অফ মানে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ডিপ্লোমেসি। ইভেন ট্রেডের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু উই হ্যাভ টু এঙ্গেজ ইন ট্রেড দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, ঠিক আছে? আমরা যদি ইন্ডিয়ার সাথে ব্যবসা করি অথবা পাকিস্তানের সাথে যে দেশের সাথে, এটা হচ্ছে বেনিফিশিয়াল ফর বাংলাদেশ। আমরা যে এই প্রিন্সিপালে আগাই, থিংস আর মাচ সিম্পলার, অলসো ন্যাভিগেশন বিকামস মাচ সিম্পলার। আমাদের যদি বাকি দেশকে বুঝতে হবে যে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ইজ মুভিং ফরওয়ার্ড, এবং উই হ্যাভ টু কিপ স্ট্রেংথেনিং আওয়ার সেলফ। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং কন্টিনিউ করতে হবে। আমার যে ক্যাপাসিটি বিল্ডিংতে আমরা পিছিয়ে যাই, দেন অফকোর্স ইটস লাইক এনি আদার কান্ট্রি, এই সব জায়গার মতো অন্যরা আমাদের সুযোগ দিতে চাইবে, সেই সুযোগটা আমরা কেন দিব? সো মূল জিনিসের চিন্তা করতে হাউ উই ডেভেলপ আওয়ার সেলফস।
আমার ফরেন পলিসি, আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটিস আমরা কেমনে পাবো, ক্যাপাসিটি আমরা কেমনে করবো, ঠিক আছে? দিস আর থিংস উই শুড ওয়ার্ক অন। লেভারেজ পয়েন্টস। হ্যাঁ, and I think if we develop our foreign service, develop our population, education is a big part of it. হ্যাঁ, আমরা যদি সেই জায়গায় চলে যাই, ঠিক আছে, then Bangladesh will be a big player. Bangladesh already একটা ইকোনমিক সাইজ যদি ধরেন, পপুলেশন ইজ এ বিগ প্লেয়ার ইন দ্য সাউথ এশিয়া রিজন এনিওয়ে, বাট আমরা যদি ক্যাপাসিটি বিল্ডিং কন্টিনিউসলি করতে পারি ইন এভরি সেক্টর, হ্যাঁ, দেন উই হ্যাভ আওয়ার বার্গেনিং অলসো বিকাম স্ট্রং। হ্যাঁ, নেভিগেট করার আসলে অনেকগুলো বিষয়ই আছে। দিস ইজ ওয়ান থিং যেটা আমি কোয়েশ্চেন করলাম। দেন এগেইন তিস্তা প্রজেক্ট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বাট এটাতে আবার ইনভলভমেন্ট কার কার থাকবে এটা নিয়ে অনেক লাইক কম্পিটিং আর্গুমেন্টস আছে ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্কেল, বাট ইয়া এভরিথিং হ্যাভ টু বি আপনার ইভেনচুয়ালি এভরিথিং উইল বি ডিক্টেটেড বাই জিওপলিটিক্স। জি, বাট আমাদের যে চিন্তা করতে আমরা যেন জিওপলিটিক্সটা যেভাবে ইভলভ করছে, ইউ আর ওয়েল অ্যাওয়্যার, ইউ আর ওয়েল আপডেটেড, উই অলওয়েজ প্রিপেয়ার্ড। প্রিপেয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি অলওয়েজ প্রিপেয়ার থাকি, অলওয়েজ অ্যাওয়্যার থাকি এবং নিজের ন্যাশনাল ইন্টারেস্টটাকে স্ট্রংলি প্রোটেক্ট করি, আই থিঙ্ক উইল বি ওকে, বি ইট হোয়াট সিনারিও, যে সিনারিও আসুক। জ্বালানি নিরাপত্তা একটা বড় ইস্যু। আমরা এখন অনেকগুলো কনফ্লিক্টও দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড। অলসো মানে ইন্ডিয়ার মতো দেশও জ্বালানি নিরাপত্তা নিয়ে কিছুটা ঝামেলায় পড়েছিল, যেহেতু তারা রাশিয়া থেকে তেল আমদানি করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড নেগোসিয়েশন, এটা একটা বড় ইস্যু হয়েছে। তো জ্বালানি নিরাপত্তার ব্যাপারে আমরা কি চিন্তা করছি আসলে, আপনারা বাংলাদেশের জন্য কি ভাবছেন? না, এনার্জি সিকিউরিটি ইজ ম্যাসিভ। আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি করতে হয়, আমরা যে কথা বলছি, আপনারা যে এফডিআই এর কথা বলছেন, এফডিআই এর কথা বলছি, এবং আমরা কিন্তু যে about a couple of months ago আমরা যে পেপারটা লঞ্চ করলাম, $1 trillion ইকোনমি, যে আমরা একটা অ্যাসপিরেশনাল ফিগার দিচ্ছি, এনার্জি ইজ এ বিগ ফ্যাক্টর। এনার্জি ছাড়া ইকোনমিক গ্রোথ কেমনে হবে? তো প্রাইভেট সেক্টরকে থ্রাইভ করতে হলে, ফরেন ইনভেস্টরকে আনতে হলে, তো এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? সো প্রথমত টু সর্ট আউট করতে হবে যে আমাদের এনার্জি মিক্সটা কী হবে। দ্যাটস ওয়ান থিং উই ওয়ার্কিং অন। রিনিউয়েবল এনার্জি আছে, ট্রেডিশনাল এনার্জি সোর্সেস আছে, সব কিছু নিয়েই, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ আমরা কি ইন টার্মস অফ এনার্জি উইল বি সেলফ সাফিসিয়েন্ট অর নট, এই জিনিসটা কিন্তু পুরো ডিপেন্ডস অন আওয়ার প্ল্যানিং, হাউ উই প্ল্যান, ঠিক আছে? অ্যান্ড অ্যাগেন উই শুড ডু হোয়াটস বেস্ট ফর আওয়ার কান্ট্রি, ঠিক আছে? ওটা চিন্তা করেই কিন্তু আমাদের আগাতে হবে। এবং রিনিউয়েবল এনার্জি ইজ অলসো বিগ ফ্যাক্টর। সো এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি। ইভেনচুয়ালি আমাদের সোলার বলেন, হাইড্রো বলেন, উইন্ড এনার্জি বলেন, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি কোথায় কোথায় প্রসপেক্টসগুলো আছে, মেইন পোটেনশিয়াল কোথায় আছে। ওটার ভিত্তিতে কিন্তু উই হ্যাভ টু ওয়ার্ক আউট আ প্রপার এনার্জি মিক্স, প্রপার ব্যালেন্স এনার্জি মিক্স, অ্যান্ড দেন মুভ ফরওয়ার্ড, ঠিক আছে? সো আই থিঙ্ক এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, বাট অ্যাগেন এখানেও উই শুড জাস্ট মেক শিওর হোয়াটস বেস্ট ফর আস অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি মুভ ফরওয়ার্ড। অ্যাগেন এনার্জি সিনারিও ইজ চেঞ্জিং গ্লোবালি অ্যাজ ওয়েল, সো ওইটাও আমাদের আপডেটেড থাকা, জানা, বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যেটা হলো কি, you should always be learning and moving forward, ঠিক আছে? Because globally everything is evolving, be it geopolitics, be the energy scenario. অ্যাজ এ গভর্নমেন্ট প্রবাবলি এটাও ইম্পর্টেন্ট যে আপনি কতটুকু রাইট টাইমে অ্যাক্ট করতে পারছেন। এক্স্যাক্টলি, ইফ ইউ আর লেট ফর এনার্জি মার্কেটের জন্য কথা আপনি প্রিপেয়ারনেস, জি জি প্রিপেয়ারনেস থাকতে হবে ফর এভরিথিং। উই নিড, দেয়ার হ্যাজ টু বি সাম রেডিনেস, প্রিপেয়ারনেস, আমরা যেটাই বলি, উই হ্যাভ টু বি রেডি, এবং কন্টিনিউয়াস ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং। আমরা বাইরের কথা অনেক কিছু বলতে পারি, জিওপলিটিক্স, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, আমেরিকা, এন্ড অফ দ্য ডে আমরা নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং যদি না করতে পারি, বাকিদের সেটা হাউ উই ডিল অন ইকুয়াল ফুটিং, তো ওটা তো আমার করতেই হবে, ঠিক আছে? যদি আমরা না করতে পারি, অন্যরা সুযোগ নেবেই। দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। হ্যাঁ, সো আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু কিপ থিঙ্কিং অ্যাবাউট। আমরা বারবার চিন্তা করি যে আমরা এটা কেমনে ন্যাভিগেট করি। দ্য কোয়েশ্চেন ইউ আস্কড যে আমরা এটা কেমনে ন্যাভিগেট করবো, ওটা কেমনে ন্যাভিগেশন, ইফ উই হ্যাভ ইন্টারনাল স্ট্রেংথ we will be able to navigate through anything. সেটা হলো মেইন জিনিস, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এনার্জি নিয়ে তো কথা বলছিলাম, এনার্জির একটা ইস্যু হচ্ছে যে কিছুদিন আগে, বেশ বছরখানেক হয়ে গেছে, যে এটা আসলো যে ওয়ার্ল্ডস বিগেস্ট কোম্পানি আরামকো প্রবাবলি বাংলাদেশে রিফাইনারি করার ব্যাপারে বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তারা দেখছে, খুঁজছে। পরে আর জিনিসটা আগাতে দেখিনি, আই ডোন্ট নো ইন ডিটেল অ্যাবাউট ইট। এই ব্যাপারে কি আপনি অবগত আছেন, আরামকোজ ইন্টারেস্ট? খুব বেশি না, টু বি অনেস্ট, বাট দেখেন আপনার একটা মজার বিষয় হচ্ছে আরামকো কামস ইন, আপনি যে কনস্টিটুয়েন্সিকে রিপ্রেজেন্ট, মানে ওইভাবে রিপ্রেজেন্ট না করলেও যে কনস্টিটুয়েন্সিতে আপনি রিপ্রেজেন্ট করতে চান
সেই কনস্টিটিউয়েন্সিতেই প্রবাবলি রিফাইনারিটা হবে, অ্যান্ড ইট উইল বি ম্যাসিভ ফর জব ক্রিয়েশন বলেন বা হোয়াট এভার ইট ইজ। না, আমরা তো Economic FDI এর কথা involvement. বলছি, জি, ফরেন জি। ইনভেস্টমেন্ট কথা বলছি, অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল বাংলাদেশের গ্রোথের জন্য। কারণ দেখেন, বাংলাদেশ, উই হ্যাভ আ লট অফ পিপল, অ্যান্ড আমাদের ডোমেস্টিক ইনভেস্টারও ভালো করছে, ডোমেস্টিক লোকাল এন্টারপ্রেনার ডুইং ওয়েল। We have Bangladeshi investors, Bangladeshi entrepreneurs, businessmen who are doing well. We have big corporate houses যারা ভালো কাজ করেছে, হ্যাঁ। But then again, বাংলাদেশের ইকোনমির যে সাইজ, ডোমেস্টিক ইনভেস্টমেন্টের একটা লিমিট আছে, ওই থ্রেশহোল্ডটা ক্রস করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনার যদি ইউ ওয়ান্ট ম্যাসিভ গ্রোথ, দেন ইউ নিড ফরেন ইনভেস্টমেন্ট। এই ফরেন ইনভেস্টমেন্ট আনতে হলে যেটা বললাম, ইউ নিড ডিরেগুলেশন। কোনো ফরেন ইনভেস্টার এসে এখানে কিন্তু ওই 5-6 মাস সরকারি অফিসে ঘুরবে না, বিদায় যাবে, বিদায় পরে তার ওয়ার্ক পারমিটের জন্য তার যেতে হবে এসবি অফিসে, এনএসএ অফিসে, ডিজিএফ অফিসে, এখানে ক্লিয়ারেন্স, আরজিএসিতে 2 মাস লাগবে। এই কাজগুলো কেউ করবে না, হ্যাঁ। সো ইভেনচুয়ালি ইফ ইউ ওয়ান্ট ভায়াবল সাস্টেনেবল ফরেন ইনভেস্টমেন্ট, আপনার এইখানে হাত দিতেই হবে ডিরেগুলেশন, এবং ইউ নিড বিগ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইন টার্মস অফ এনার্জি সেক্টর অ্যান্ড আদার সেক্টরস, ইনভেস্টমেন্ট যেগুলো আসবে ওইখানে আপনাদের বাংলাদেশের বাংলাদেশের ইন্টারেস্ট মাস্ট বি প্রোটেক্টেড এট এনি কস্ট। বিগ কর্পোরেশনসের ইনফ্লুয়েন্সে চলে আসা অবশ্যই এটা না, ইট হ্যাজ টু বি ব্যালেন্সড। বাংলাদেশ মাস্ট বেনিফিট ফ্রম এভরিথিং। ফরেন ইনভেস্টমেন্ট আসবে, ভালো কথা, উই ওয়েলকাম ইট, বাট ইট মাস্ট বেনিফিট দ্য কান্ট্রি, বি ইট ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট জেনারেশন, be it in terms of developing infrastructure, we must benefit from it. Bangladesh has to be the chief beneficiary. তারপর ঠিক আছে, ঠিক আছে। আর যেটা আমি অনেক ইনভেস্টার আসে যারা বড় ছোট সবার মধ্যে একটা মেইন কমপ্লেন হয় ফান্ড রিপ্যাট্রিয়েশন, যে ভাই তোমার দেশে আমি ইনভেস্ট করবো, কিন্তু আমার লাভের টাকা নিতে গেলে তো অনেক ঝামেলা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন, হ্যাঁ, এগুলোকে ইউ হ্যাভ টু বেসিক্যালি স্ট্রিমলাইন। ফরেন ইনভেস্টর যদি বাংলাদেশে এসে মনে করে সে তার ইনভেস্টমেন্টের টাকা সে নিতে পারবে না, রিকভার করে নিতে পারবে না, প্রফিট নিতে পারবে না, তাহলে বাংলাদেশ ইনভেস্ট করবে কেন? এগুলো আপনার সহজ করতে হবে। সো ডিরেগুলেশন আপনার করতেই হবে এনি কস্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যখন পলিসিস করবেন, ফরেন ইনভেস্টর যখন আসবে, আপনার ওই ব্যালেন্সটাও থাকতে হবে যে তুমি ইনভেস্টমেন্ট করছো, তুমি এখানে এনার্জি সেক্টর ইনভেস্ট করতে পারো, ঠিক আছে, দিস ইজ আওয়ার কন্ডিশনস, আওয়ার ইন্টারেস্ট মাস্ট বি প্রোটেক্টেড, বাংলাদেশ ইন্টারেস্ট মাস্ট প্রোটেক্টেড। সো ওইটাও আছে, কিন্তু আপনার ওভারঅল ইকোসিস্টেম হ্যাজ টু বি বিজনেস ফ্রেন্ডলি। আপনার কনস্টিটুয়েন্সি লেভেলে যদি আমরা একটু কথা বলি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দি মোস্ট প্রবলেমেটিক ইস্যু যেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে, যেটা আপনার কনস্টিটুয়েন্সিতে, যদি চট্টগ্রাম 11-র কথা যদি বলি? দেখেন, বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা থাকে। হ্যাঁ, এটা এক এক এলাকাটা ডিফারেন্ট, এবার আপনারটা একটা ডিফারেন্ট এলাকা। হ্যাঁ, যেমন চিটাগাং জলাবদ্ধতা একটা বিশাল সমস্যা আছে, হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে হবে। আমার নির্বাচন এলাকায় অনেক ওয়ার্ডে এখনো পানির সংকট আছে, অ্যাক্সেস টু ওয়াটার। স্যালিনিটির জন্য, হ্যাঁ, না সেটা না, ইনফ্যাক্ট ওয়াটার অনেক ক্ষেত্রে পৌঁছায় নাই, পানি পৌঁছায় নাই বিভিন্ন ওয়ার্ডে, অ্যাক্সেস টু ওয়াটার অ্যান্ড এভরিথিং আছে, এগুলো আছে। সো বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা থাকে, ঠিক আছে। আপনার সব সমস্যা হয়তো একদিন সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, বাট জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ প্রায়োরিটাইজ কোন সমস্যাগুলো সমাধান করতে পারবেন। চিটাগাং ওয়াটার লগিং হ্যাজ বিন এ বিগ ইস্যু, হ্যাঁ, এখনও বিদ্যমান আছে। সো এগুলো নিয়ে কাজ করতে হবে, সুইচ সিস্টেম নিয়ে কাজ করতে হবে। আনাদার বিগ প্রবলেম আমার কনস্টিটিউয়েন্সি চট্টগ্রাম 11-তে যেখানে আমি কাজ করি ইজ হেলথ কেয়ার। হেলথ কেয়ারটা একটা খুবই সেন্ট্রালাইজড বিষয় হয়তো, না আমি যেটা বুঝি। না, সেটা তো আছে, বাট ইন জেনারেল ভালো হাসপাতাল, অ্যাক্সেসেবল, সাশ্রয়ী, যেখানে বেশিরভাগ মানুষ যেতে পারে, অ্যাভেলেবল না। সো আমার এখানে কানেক্টিং রোড উইথ দ্য সিটি ইজ জ্যাম প্যাকড। হ্যাঁ, সো যানজট একটা বিশাল সমস্যা, যদি ইপিজেডের ওখানে যান, এই সমস্যাগুলো সমাধান করতে হবে লং রানে। সো হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, একটা নির্বাচনের অনেক ধরনের সমস্যা থাকে। সো এই সমস্যাগুলো আমাদের বেশি নজরে আনা, এইটা নিয়ে কাজ করা, অবশ্য প্ল্যানিং, ফিউচার আমি কীভাবে সমস্যা, আমি যদি সুযোগ পাই তাহলে আমি সমস্যাটা কেমনি সমাধান করি, এই প্ল্যানিংগুলো করা, প্রায়োরিটাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, দিজ আর ওয়ান অফ দ্য ফিউ অফ দ্য প্রবলেমস। আরও অনেক সমস্যা আছে, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের সমস্যা আছে, বাট আমি চেষ্টা করি যতদূর পারি ওয়ার্ডে যে সমস্যাগুলো জানার চেষ্টা করি, এবং সমাধানের ক্ষেত্রে কী করতে পারি এই চিন্তাগুলো করি, ঠিক আছে। এবং এখন তার আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই,
সো মেজরিটি প্রবলেম আমরা সলভ করতে পারবো না, সরকারি নাই। বাট যদি আমরা সুযোগটা পাই তাহলে কীভাবে করবো, এই প্ল্যানিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওভারঅল আমরা যে লাইনে কথাবার্তা বললাম সেখান থেকে আপনিও একটা কথা বলছিলেন যে ক্যাপাসিটি বিল্ডিং ইজ আ ভেরি বিগ ইস্যু, এবং প্রিপেয়ার্ডনেস। সো প্রিপেয়ার্ডনেসের একটা মূল জায়গা হচ্ছে একদম আপনি যদি রুট লেভেল থেকে ধরেন, প্রাইমারি লেভেল থেকে এডুকেশনাল প্রিপেয়ার্ডনেস যদি না হয়, তাহলে অ্যাট দ্য এজ অফ লাইক অ্যাট দ্য ওয়ার্কিং এজ আই উইল নট বি প্রিপেয়ার্ড ইনাফ কম্পিট করার জন্য বলেন, পলিসি নির্ধারণ করার জন্য বলেন, বা একটা গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বলেন। সো এডুকেশন নিয়ে বিএনপি যেসব প্ল্যান প্রোগ্রাম করছে, তাকে একদম এডুকেশন সিস্টেমটা আমার মতে হচ্ছে ফুল একটা রিভ্যাম্প দরকার। সো দ্য ওয়ে আপনারা যেদিকে মুভ ফরওয়ার্ড করছেন, এটা কি এটা এনশিওর করছে যে ইট গেটস আ টোটাল রিভ্যাম্প? অফকোর্স, প্রথমত আমরা যে প্রিন্সিপালটার কথা বলছি যে এডুকেশন সিস্টেম হ্যাজ টু বি নলেজ বেসড অ্যান্ড নিড বেসড, সেটা বর্তমানে এখন না। কিন্তু এডুকেশন হ্যাজ টু ফিট দ্য মার্কেট। মার্কেট ডিমান্ডটা কী আছে? এক মার্কেটে যে একটা স্কিলের কোনো ডেভেলপমেন্ট ডিমান্ড না থাকে, কোনো একটা সাবজেক্টের কোনো ডিমান্ড না থাকে, ওই কারিকুলাম থেকে পাশ করে ছেলেমেয়েরা চাকরি করবে কোথায়? There's a disconnect, there's a skill gap. So এটা আপনি যদি চিন্তা করতে দেন, আপনি অবভিয়াসলি এডুকেশন সিস্টেমটা করতে হবে প্রথমে ডিমান্ড ড্রিভেন, নিড বেসড, নলেজ বেসড, অফকোর্স মেরিট বেসড। সো আপনি ওই প্রিন্সিপাল শিফটটাতে যেতে হবে, যেটা ছিল না। ঠিক আছে, গত 15 বছরে ডেফিনেটলি ছিল না, ধ্বংস করা হয়েছে এডুকেশন সিস্টেমকে সিস্টেম্যাটিক্যালি। আমি মনে করি ইন্টেনশনালি করা হয়েছে। That's my view. So people might disagree না, but I honestly feel গত 15 বছর ইন্টেনশনালি এডুকেশন সিস্টেমে ধ্বংস করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের এটাকে পুরো সিস্টেম্যাটিক পুরো একটা রিভ্যাম্প করতেই হবে। there has to be systemic change overall. তো ওই ক্ষেত্রে আমাদের নিড বেসড, নলেজ বেসড এডুকেশন সিস্টেম যেতে হবে। যে এডুকেশনটা আপনি যেটা পাবেন, এটা তো ডিমান্ড থাকতে হবে, মার্কেট ডিমান্ড, ইট মাস্ট গিভ আউটপুট। ঠিক আছে, এভাবে আমার চিন্তা করতে হবে। আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ উই আর থিঙ্কিং। আর হচ্ছে উই হ্যাভ টু কিপ ফোকাসিং অন স্কিল ডেভেলপমেন্ট কন্টিনিউসলি। আমরা যে ইনভেস্টমেন্ট বেসড ইকোনমির কথা বলছি, ইনভেস্টমেন্ট অলসো হ্যাজ টু গো ইনটু ট্রেনিং। কারণ ট্রেনিংয়ে আমার অনেক কিছু ইনভেস্ট করতে হবে। ইফ ইউ ইনভেস্ট ইন ট্রেনিং, দেন ইউ হ্যাভ স্কিল সেট, আপনার স্কিল ডেভেলপমেন্ট এমন লেভেল হবে, দেন আপনি তখন ওটার উপর ভিত্তি করে নতুন নতুন সেক্টরসও আবার শুরু করতে পারবেন। কারণ আমরা তো ফর দ্য লং রান আমরা খালি গার্মেন্টস আর রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবো। উই নিড নিউ সেক্টরস। সো ওই সেক্টরগুলোকে যদি আপনার আনলক করতে হয়, দেন ইউ নিড স্কিল ম্যান পাওয়ার ফর দোজ সেক্টরস। আমরা যেমন বিএনপিতে আমরা এখন রেগুলার কথা বলছি, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা বলছি, হিউজ পোটেনশিয়াল। এই যে আমরা শোটা করছি, ইটস পার্ট অফ দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, রাইট? বাট ইটস নট ফর্মালাইজড। আপনি গিয়ে কিন্তু বলতে পারবেন না যে হ্যাঁ আমি তো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ক্রিয়েটিভ ফর্মালাইজ করতে হবে, একনলেজ করতে হবে, পলিসি সাপোর্ট দিতে হবে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে আমি পার্টিকুলারলি আপনার কাছ থেকে জিজ্ঞেস, মানে নেক্সট কোয়েশ্চেন এটাই জিজ্ঞেস করতাম। কিছুদিন আগে 16 ডিসেম্বর আগে পরে যে লাস্ট স্পিচটা দিয়েছেন অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইংল্যান্ডে তার লাস্ট স্পিচ উনি যেটা বলছিলেন, সেখানে উনি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে নিজেই কথা বলেছেন, ব্যান্ড নিয়ে কথা বলেছেন, মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে পার্টিকুলারলি কথা বলেছেন। এর আগে জনাব খসরু মাহমুদ চৌধুরী সাহেব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার সঙ্গে যখন আমার পডকাস্ট করার সুযোগ হয়েছে, আমি তাকে প্রশ্নটা করেছিলাম যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে আপনি অনেক কথা বলে থাকেন, সো মানে হোয়াট আর ইউ থিঙ্কিং? সো এই জিনিসটার উপরে কি আপনি, মানে এখন যখন তারেক রহমান কথা বললেন এর পরে, তো দ্যাট মিনস বিএনপি এই ব্যাপারটা তো বেশ সিরিয়াস, মানে আরো 8-10টা বিষয়ের মতো। সো আপনি কি ইন শর্ট এটাকে একটু আরেকবার এক্সপ্লেইন করতে পারবেন ফর আওয়ার ভিউয়ার্স? সাহেবের ভিশনের একটা বিশাল বড় পার্ট হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এন্ড অলসো উনি কিন্তু বারবার স্পোর্টস ইন্ডাস্ট্রির কথা বলছেন, স্পোর্টস ইকোনমির কথা বলছেন। সো বেসিক্যালি এক্সট্রা কারিকুলার ইন্ডাস্ট্রি, যদি আমরা এই ইন্ডাস্ট্রিগুলোকে ভ্যালু এডিশন করতে হবে, রাইট? ইউ টু রিয়েলাইজ ইট। মানে আমাদের ইয়াং জেনারেশনে অনেক ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে এই যে পডকাস্টগুলো দেখছি, অ্যান্ড অল কাইন্ড অন্য ধরনের যে উদ্যোগগুলো নিচ্ছেন, এটা তো রেকগনাইজ করতে হবে, রাইট? আমাদের মিউজিশিয়ানস, আমাদের আর্টিজানস, আমাদের পেইন্টার্স অ্যান্ড আর্টিস্টস আনবিলিভেবল বাংলাদেশে। ক্রাফটসম্যান বাংলাদেশে একটা থ্রাইভিং থিয়েটার ইন্ডাস্ট্রি হতে পারে। আমাদের থিয়েটার কিন্তু একটা, উই হ্যাভ আ ভেরি গ্লোরিয়াস পাস্ট অফ থিয়েটার। আপনি আপনার লিবারেশনের স্বাধীনতার সময় থেকে ধরে নেন, তার আগের থেকেও যদি ধরে নেন, থিয়েটার বাংলাদেশে কিন্তু ইট ওয়াজ আ থ্রাইভিং একটা জায়গা ছিল। কিন্তু ঢাকার থিয়েটার ওয়াজ আ বিগ পার্ট ফর কালচার, স্টিল দেয়ার, বাট থ্রাইভ করতে পারে নাই। থ্রাইভ করতে হলে কিন্তু আপনাকে সাপোর্ট দিতে হবে, এই ইন্ডাস্ট্রিগুলো ভ্যালু এডিশন করতে হবে। আমরা যখন বিদেশে যাই, লন্ডনে যাই, আমরা 400-500 পাউন্ড খরচ করে কিন্তু থিয়েটার দেখি। কারণটা কি? বিকজ ওই ইন্ডাস্ট্রিগুলোকে ভ্যালু এডিশন করা হয়েছে, দে আর রেকগনাইজ দিস সেক্টরস, এই সেক্টরগুলোকে। সো আমাদের কিন্তু ওই যে ইফ ইউ থিঙ্ক আউট অফ দ্য বক্স,
নট জাস্ট থিং ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ফ্যাক্টরি, মানে এক্সপ্লোরও করতে হবে অন্যান্য অপশনসগুলো। গার্মেন্টস ফ্যাক্টরি ভালো, বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে, লেদার ফ্যাক্টরি থাকবে, ফার্মাসিউটিক্যালস থাকবে, সবই থাকবে। And these are manufacturing sectors and you're producing tangible goods, but there are also sectors that produces intangible services. সেটা হচ্ছে কি আপনার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আমাদের পেইন্টার্স, আর্টিজানস সাথে এই ইন্ডাস্ট্রিগুলোকে মানে আমাদের একটু বেসিক্যালি প্যাট্রোনাইজ দিস ইন্ডাস্ট্রিজ উইথ পলিসি অ্যান্ড সাপোর্ট, আর ফর্মালাইজ করতে হবে, তাদেরকে রেকগনিশন দিতে হবে। স্পোর্টস ইজ আ ম্যাসিভ ইকোনমি, ইজ এ গ্রেট পটেন্সিয়াল। বাংলাদেশে তো খেলাধুলা মানুষ, পিপল লাভ স্পোর্টস, ক্রিকেট ইজ এ বিগ স্পোর্ট, ফুটবল ইজ, পিপল অলসো লাভস ফুটবল অ্যান্ড দের ইজ অলসো আদার স্পোর্টস। কিন্তু ওই যে লাইভলিহুডের বিষয় চলে আসে, ভাই আমি খেলাধুলা করে কি আমার জীবন নির্বাহ করতে পারবো নাকি? হ্যাঁ, সো আমি যদি ওই অপশনটা নিয়ে আসি, আমি যদি ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করি, স্পোর্টস ইন্ডাস্ট্রিকে এভাবে নিয়ে আসি যে না, বাংলাদেশের ছেলেমেয়েরা খেলাধুলার করেও তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, দে ক্যান মেক এ লিভিং। হ্যাঁ, সো এই জায়গাটা আমার ক্রিয়েট করতে হবে। স্পোর্টস খালি নট জাস্ট স্পোর্টস মানে পিপল যারা স্পোর্টসম্যান তারা না, স্পোর্টসম্যান খালি না। আমি যদি দেখি ওখানে কিন্তু আছেন কোচেস, ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স আছে, অনেকেই কাজ করে। হ্যাঁ, সো এইগুলোকে ডেভেলপ করতে হবে। সো হিউজ পোটেনশিয়াল। হ্যাঁ, এবং এর মাধ্যমে ইউথকে আপনি ভালো কাজে এঙ্গেজ রাখতে পারবেন। When you have a healthy youth that's basically contributing to Bangladesh economy directly with their talent and everything else. So এইটা একটা বিশাল বড় অ্যাভিনিউ, সেটা নিয়ে আমরা কথা বলছি। আমরা বলছি না, নতুন সেক্টর, আপনার জব ক্রিয়েশন করতে হলে কিন্তু নিউ সেক্টরস। আপনি হাতে কোনো কয়েকটা সেক্টর নিয়ে জব ক্রিয়েশন করতে পারবেন না। কজন যাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, কজন যাবে আপনার লেদার ইন্ডাস্ট্রিতে, কজন যাবে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রিগুলো অলরেডি বাংলাদেশে আছে। ইউ নিড টু ক্রিয়েট দ্যাট স্পেস, দ্যাটস মোর স্পেস যেটার মাধ্যমে জব ক্রিয়েশন করতে পারবেন। লেবার ইন্টেন্সিভ না হলে যেমন আমাদের বাংলাদেশে আমরা অনেকে প্রায়, আমরা যদি গার্মেন্টস এবং রেমিটেন্সের কথা প্রায় বলি যে টু লার্জ, অ্যাকচুয়ালি বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার কিন্তু দুটো সেক্টর, একটা সেক্টর না। তো লার্জেস্ট সেক্টর যেটা বাংলাদেশের লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে কিন্তু এগ্রিকালচারাল সেক্টর, কৃষিখাত। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখনো কৃষিকাজই করে, কিন্তু এটাকে তো আপনার ফর্মালাইজ করতে হবে। কৃষিকাজে তো অনেক ধরনের সেগমেন্টস আছে। হ্যাঁ, সো ওটাতে আপনার ফর্মালাইজ করতে, তাদের প্রোডাক্টে আপনার ভ্যালু এডিশন করতে হবে। হ্যাঁ, ভ্যালু এডিশনের মাধ্যমে ইউ ক্যান অলসো ডাইভার্সিফাই প্রোডাক্টস। কারণ আমরা যেটা দেখছি যে আমাদের অন্যান্য দেশে, আমাদের কম্পিটিটরসদের দেশেও আমাদের ইনভেস্টার্সরা চলে যাচ্ছে বিকজ অফ ভ্যালু এডিশন। প্রবলি ওদের দেশে একটু বেটার আমাদের থেকে, যেটা আমরা দেখি। স্পেশালি আপনি গার্মেন্টসের কথা বলেন, গার্মেন্টসই আমাদের কম্পিটিটরস রিজিয়নেই বেশ কয়েকটা কান্ট্রি অ্যারাইজ করে গেছে। সো প্রোডাক্টের ভ্যালু এডিশন ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস আসে যে কিছু ট্রেড বেনিফিটসও আসলে, যাদের সাথে আমাদের ট্রেড রিলেশনস আর বেটার ওর ভলিউম বেশি, সাথে সাথে একটা ট্রেড কিছু বেনিফিটসও আমাদের হয়তো পাওয়ার চেষ্টা করা উচিত, which is very beneficial to us. সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ মাস্ট এঙ্গেজ ইন ট্রেড দ্যাট, যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, তাই না? যেখানে আমাদের অ্যাডভান্টেজটা আছে ওইভাবে আমাদের উইল এঙ্গেজ ইন ট্রেড। হ্যাঁ, আমরা অনেক কিছু ইম্পোর্টও করবো, বাট যেখানে আমরা এক্সপোর্ট করবো, আমাদের প্রোডাক্ট সার্ভিস এক্সপোর্ট করবো, ওখানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে হবে। রাইট। সেক্ষেত্রে আমার একটা বিষয় হচ্ছে যে আপনি অ্যাজ এ বিজনেসম্যান এটা যদি অ্যান্সার দেন, নট অ্যাজ এ পলিটিশিয়ান or a policy expert or something like that, যে what do you think যে ইমিডিয়েটলি আমাদের যদি কারোর সাথে FTA এগ্রিমেন্টে আলোচনা শুরু করা উচিত, বাট which will be the region, like এটা কি আসিয়ানের দিকে যাব যাদের সাথে আমাদের ট্রেড ভলিউম এত বেশি না, নাকি ইউ এর সাথে আসলে FTA নিয়ে আলোচনাটা আমাদের বাড়ানো উচিত, বা GSP প্লাস নিয়ে, নাকি ইউনাইটেড স্টেটসের সাথে যেখানে আমরা এখনো আসলে তাদের সঙ্গে একটা ছোটখাটো নেগোসিয়েশনের মধ্যেই আছি, হয়তো বা নন ডিসক্লোজার আছে, ইত্যাদি ইত্যাদি। আই থিঙ্ক এটা এত স্পেসিফিকলি আনসার দেওয়া ডিফিকাল্ট। আই থিঙ্ক না, কিসের জন্য আমি বলছি, কারণ FTA টেক আ ভেরি লং টাইম। এটা আপনি চাইলে 1 বছরের মধ্যে আমরা করতে পারবো। I think this will be very much dictated by geopolitics and global trade কিভাবে ইভলভ করছে as well. I think specific কোনো কিছু বলা ডিফিকাল্ট। হ্যাঁ, but I think as time evolves, geopolitics evolves, global economy evolves, আমরা ওভাবে make decisions. হ্যাঁ, end of the day বাংলাদেশ, সেটা বললাম, internal capacity building and also we have to be flexible as well. আমরা তো একটা জায়গায় মাইন্ডসেট করে গিয়ে আগানো ডিফিকাল্ট, রিজিড থাকা যাবে। হ্যাঁ, আমাদের বেসিক্যালি নিজের অ্যাডভান্টেজটা যেখানে ম্যাক্সিমাইজ হবে সেখানে যেতে হবে এন্ড অফ দ্য ডে। ঠিক আছে, সো আই থিঙ্ক দ্যাটস দ্য অ্যাপ্রোচ। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি যেটা বললাম আগে, মানে আপনার দের ইজ নো সাবস্টিটিউট টু ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং ইন অল সেক্টরস, বি ইট ইকোনমিক, আমাদের ফরেন উইংসগুলোকে ডেভেলপ করা, ফরেন উইংসের ক্যাপাসিটি বিল্ডিং করা অ্যাজ ওয়েল। সো উই হ্যাভ স্ট্রেংথ এভরিওয়্যার। সো এটা হলো মেইন চিন্তা। আচ্ছা,
আমি এটা আমি একটা ট্রেন্ড শুরু করেছি। আমি সবাইকে একটা কোয়েশ্চেন করি, স্পেশালি যারা বাইরে, যাদের পড়াশোনার এক্সপিরিয়েন্স আছে বা থাকার বেশ একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম যারা বাইরে থেকে এসেছেন দেশে, তাদের কাছে। আপনি যেহেতু ইউনাইটেড স্টেটসে পড়াশোনা করেছেন and everything, and if you can bring one thing or two things from the country United States, রাতারাতি যেটা আপনি কালকে নিয়ে আসবেন, পরশুদিন এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন, what will that be? Difficult to say. There can be anything, মানে it can be education, can be health, can be gun laws, but it's just that I like. I think Western countryতে যেটা আমি দেখি appreciate, আমি যেটা করি is huge investment in R&D. Research and development উপর huge একটা স্ট্রেস আছে। আমাদের বাংলাদেশে সেটা আনতে হবে। We must, মানে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স এখন ডেডিকেট করতে হবে R&D এর উপরে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্পেশালি ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস যেগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, এনি ইউনিভার্সিটি, এখানে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি ইন R&D, এবং দ্যাটস দ্য স্ট্রেংথ। ওয়েস্টের অ্যাডভান্টেজটা কোথায়? টেকনোলজি। হ্যাঁ, R&D ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। কোনো কিছু এখন ম্যানুফ্যাকচার করে না গ্লোবালি, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হয় অন্যান্য দেশে, মোস্টলি নেশন কান্ট্রিজ, কিন্তু টেকনোলজি, ওদের আইডিয়াস অ্যান্ড সো এই জিনিসটা বাংলাদেশে আই উড সি যে R&Dতে আমরা ফিউচার, এটা আমাদের চিন্তা ভাবনা আছে কিন্তু, এবং বিএনপি কিন্তু এটা নিয়ে কাজ করছে যে দ্যার হ্যাজ টু বি ইন ফিউচার, দ্যার হ্যাজ টু বি হিউজ ইনভেস্টমেন্ট R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড দ্যাট অলসো প্রিপেয়ার আওয়ার ইউথ ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল। আই থিঙ্ক দ্যাটস ওয়ান থিং। মানে আমি যেটা আমেরিকায় লেখাপড়া করেছি, আমি দেখেছি ওখানে এডুকেশন ইনস্টিটিউশনগুলোর মধ্যে কিন্তু R&D, রিসার্চের উপর প্রচুর স্ট্রেস দেওয়া হয়। ওখানে তো এই যে পার্টিকুলারলি মানে রিসার্চ বেসড ইউনিভার্সিটি আছে, যেটার কালচারটা আমাদের এখানে আসলে নাই। এটা আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট, এটা যদি বাংলাদেশে করা যায়, এটা করতে হলে ইউনিভার্সিটিগুলো গভর্নেন্সে যে পরিমাণে পরিবর্তন আনতে হবে, দ্যাট স্ট্যাটাস কো ডাজন্ট ওয়ান্ট ইট, লাইক ইউনিভার্সিটি স্ট্যাটাস কো, নট টকিং অ্যাবাউট দ্য স্টেটস, বাট ইউনিভার্সিটির যে স্ট্যাটাস কোটা আছে, অ্যাটলিস্ট আমরা যেটা দেখেছি, মানে ইউ হ্যাভ টু টেক এ বিগ ফাইট। ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু বেসিক্যালি ইভেন্চুয়ালি টু চ্যালেঞ্জ দ্য সিস্টেম সুনার অর লেটার ইফ ইউ ওয়ান্ট টু মেক এ চেঞ্জ। এটা আমাদের করতেই হবে। অ্যান্ড আই থিঙ্ক আমরা মনে এখন ওই জায়গায় আছি, গ্র্যাজুয়ালি অ্যাজ এ নেশন ওদিকে যাচ্ছি যে আমরা এইগুলাকে আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাজ আই সেড, পিপল ওয়ান্টস কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত পরিবর্তন চায় সব কিছু থেকে, মোর অর লেস। সো দিস ইজ গুড টাইম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পলিটিক্যাল উইলটা থাকতে হবে, সেটা আমাদের আছে, আমরা চেষ্টা করছি। বিকজ প্রথমত কিন্তু উই মাস্ট হ্যাভ পলিসিস। এখন ধরেন পলিটিক্যাল রেটরিক একটা জিনিস, হ্যাঁ, আর রাষ্ট্র পরিচালনা একটা জিনিস। I can be loud, but I have to like work as well. এই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, মানে আপনার সোশ্যাল মিডিয়াতে পপুলিজমের ওয়েভ স্রোত একটা জিনিস, আর জেনুইন রিয়েল পলিটিক্যাল প্রোগ্রামস, ইকোনমিক প্রোগ্রামস একটা জিনিস। সো এখানে বিস্তর ফারাক আছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো এইভাবে আমাদের চিন্তা করাটা বেটার, আই থিঙ্ক, লং রানে গিয়ে। অ্যান্ড আই থিঙ্ক ইয়েস, স্ট্যাটাস কোকে তো কোয়েশ্চেন করতেই হবে। সো মানে এটা আসলে স্ট্যাটাসকে কোয়েশ্চেন না করে, চ্যালেঞ্জ না করে, এই জিনিসটা মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমরা বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়াশোনার এক্সপিরিয়েন্স, বাইরে পড়াশোনার এক্সপিরিয়েন্স, আমি দুইটা থেকে মিলিয়ে বলতে পারি। মানে if you actually want to change the higher education landscape, আপনার ইউনিভার্সিটিগুলোকে ব্যাপক আকারে একটা ধাক্কা দিতে হবে, যেটা আসলে সম্ভব না। আমরা খুবই শেষ পর্যায়ে আছি, আমরা জাস্ট 2-3টা প্রশ্ন করে আপনাকে আজকে বিদায় নেব। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে যেহেতু আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি, নির্বাচনে আমরা দেখলাম 2 সপ্তাহ আগে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে তার মৃত্যুকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলাদেশে বা ঢাকা শহরে স্পেশালি যা করার চেষ্টা করলো। এখানে 2-3টা কোয়েশ্চেন আছে। প্রথমত হচ্ছে জনাব ওসমান হাদির মৃত্যু, দুঃখজনক মৃত্যু, সেটাতে সরকারের কমপ্লিট নিরাপত্তা ব্যর্থতাটা প্রমাণিত হয় এবং নির্বাচন সামনে। দ্বিতীয়ত হচ্ছে দ্য মব দ্যাট ফলোড দ্য নাইট হি ব্রেথ হিজ লাস্ট, ওইটার কারণে ইন্টারন্যাশনাল কন্ডেমনেশন আমরা দেখছি। একটা মাইনরিটি একজন লোককে লিঞ্চিং করে দেন, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। দ্য হোল থিং, হাউ ডু ইউ সি থিংস? এখন আর 40-45 দিন না, 50-60 দিনের মতন আছে এখন নির্বাচনে।
আই থিঙ্ক জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সো দে হ্যাভ টু টেক দিস রেসপন্সিবিলিটি। সেকেন্ডলি, যেটা আমি মনে করি, এটা আমি এখন বলছি, বারবার বলছি, এই হত্যার বিচার হতে হবে, মানে বিচার হতেই হবে। হ্যাঁ, আই থিঙ্ক গত 15 বছরের বিগেস্ট ওয়ারিটা কি ছিল? বিচারহীনতা। আমরা তো একই জায়গায় থাকতে চাই না। সো যেই সমাজের ন্যায় বিচার নাই, এই সমাজ আগাতে পারবে না, এই বিচার হতেই হবে। সো দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর দ্য পারপেট্রেটার্স আর পানিশড। এখানে কিন্তু এটা অন্য কোনো অপশন নাই, এটা তাদের করতেই হবে। এবং এই যে ঘটনা ঘটে গেছে, এটা দায়িত্ব সরকার নিতে হবে, ঠিক আছে? সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই স্ট্রংলি বিলিভ। আমি আজকে দেখলাম যে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে লিঞ্চিংটার ব্যাপারে বেশ কিছু নিউজ এসছে, এবং দিস ডাজন্ট শো আ গুড পিকচার অফ বাংলাদেশ অ্যাট অল। নো, নট অ্যাট অল। ইনক্লুডিং ওসমান হাদির মারা যাওয়াটাকে নিয়েও তারা নিউজ করেছে, বাট দ্য ইভেন্টস দ্যাট ফলোড থ্রু, না, এটা কোনো কিছুই কাম্য নয়। অ্যান্ড দিস ইজ নট হোয়াট উই ফট ফর। মানে আমরা যে গণ অভ্যুত্থানটা দেখলাম, এটা স্পিরিটের, তো এটা সব কিছুই স্পিরিটের এগেনস্টে, তাই না? সো হ্যাঁ, মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেকেই কাজ করছে, উই অল নো ইট, বাট আমাদের সকলকে ভিজিলেন্ট থাকতে হবে এবং সরকারকে তার দায়িত্ব নিতে হবে। এটা যেমন নুরুল কবির নিউ এজে যে সম্পাদক আছেন, তাকেও তো সেদিন হেনস্থার শিকার হতে হলো। তিনিও গতকালকে মোস্ট প্রবাবলি একটি টক শোতে বলছিলেন যে মানে সরকারের একটা অংশকেও তিনিও দোষারোপ করছেন। নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক, তাকেও দেখলাম এটা নিয়ে বলছে। বিএনপি তো এই কথা বারবারই বলে এসছে। সিচুয়েশনটা তো আসলে খুবই ভলাটাইল। যদি সরকারেরই একটা অংশ আসলে কোনোভাবে কমপ্লিসিট থাকে, সেক্ষেত্রে তো ইটস এ বিট চ্যালেঞ্জিং না ইলেকশনের আগে? না, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট উই হ্যাভ টু ওভারকাম অল চ্যালেঞ্জেস। একতাবদ্ধ হয়ে এটা মোকাবেলা করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। তো আপনি পজিটিভ অ্যাবাউট বিং ইউনাইটেড? অফকোর্স, দেয়ার উইল বি চ্যালেঞ্জেস। আমি তো বলছি যে হ্যাঁ, দেখেন, আমি প্রায় বলি, বারবার রিপিট করে অনেক এটা বিরক্ত হয়ে যায়, বাট সমাজে মতের পার্থক্য থাকবে অবশ্যই, ঠিক আছে, স্বাভাবিক। মতের পার্থক্য না থাকলে সমাজ তো সমাজ থাকে, ঠিক আছে, বাট কিছু কিছু ব্যাপারে আমাদের মতৈক্য থাকতেই হবে। অবশ্যই আমার এইসব বিষয়ে মতৈক্য আছে। ওসমান হাদির মৃত্যুটা দুঃখজনক, এটা বিচার হতে হবে। দিস ইজ হোয়াট আই বিলিভ ইন, বিকজ এটাকে আমাদের সকলকে নাড়া দিয়েছে কিন্তু এই ঘটনাটা। তার জানাজারও আমরা ভিজুয়ালস দেখেছি। সো আপনার এই জিনিসটা তো আমার মানে উই হ্যাভ টু, বাট যত চ্যালেঞ্জেসই আসবে আমাদের সকলকে একতাবদ্ধভাবে মানে মোকাবেলা করতে হবে। আমরা তো এখন একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে যাচ্ছি, যেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা ডেমোক্রেটিক অর্ডার আবার রিস্টোর হবে। অ্যান্ড আমরা সকলেই চাই, বাংলাদেশের মানুষ সেটা চায়, ঠিক আছে। সো অ্যাগেন, একটা রাজনৈতিক দল হিসেবে আমার মূল কাজটা কি? জনগণের আকাঙ্ক্ষাটা বোঝা। সো আমার ওই জায়গায় যেতেই হবে, এট এনি কস্ট, সকলকে নিয়েই যেতে হবে। হ্যাঁ, সকলে অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে আমাদের মতৈক্য থাকবে না, মতের পার্থক্য হতে পারে, সেটাকেও সম্মান করতে হবে। বাট জেনারেল ডিরেকশন তো সবার এক জায়গায় থাকে, একটা জায়গাতে। হ্যাঁ, আমরা সকলেই দেশকে ভালোবাসি, আমরা চাই আমরা আগাতে, ঠিক আছে। এবং গত 15 বছর রেপিটেশন তো কেউ চায় না। তো এই ব্যাপারে তো কোনো মতে কারোর মধ্যে মতের কোনো ডিফারেন্স নাই, এখানে সকলে একমত। কাজে এইভাবে আমাদের আগাতে হবে, ঠিক আছে। এবং একটা গণ অভ্যুত্থান পরিবর্তন সমাজে কিছু আপিভাস থাকবেই, সেটাকে আমাদের একতাবদ্ধভাবে মানে এই চ্যালেঞ্জগুলো একতাবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এবং যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত দুঃখজনক, বাট দেন এগুলো যদি আমাদের সকলকে মিলে কিন্তু মোকাবেলা করতে হবে, এই ঘটনাগুলো যেন আর না ঘটে। উই হ্যাভ টু এনশিওর দ্যাট, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ। আমি আশা করি আমরা যদি একতাবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ দেখব, ঠিক আছে। হ্যাঁ, বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন কারোর সাথে কোনো মতের মিল হবে না, সেটাকে আমরা ধরে না নিই যে তার সাথে আমরা বিভাজন সৃষ্টি। ইট ইজ রেসপেক্ট দ্যাট অ্যান্ড মুভ অন, ঠিক আছে। এই জিনিসটা করতে পারলে আই থিঙ্ক যথেষ্ট। এটা আমরা দেখছি কিন্তু এখন কিন্তু সকলে কথা বলছে, এখন সবাই এই কথা বলছে। হ্যাঁ, সকলে কথা বলছে, যে যা স্ট্র্যাটেজি নিবে, যে যা কথাবার্তা বলবে, স্বাভাবিকভাবে। বাট হ্যাঁ, এটার জন্য একটা পার্টিকুলার, এটা সংঘাতের দিকে না যায়, সেই রাজনীতি আর বাংলাদেশের মানুষ চায় না, ওখানে আর যাওয়া যাবে না, ঠিক আছে। না, অবশ্যই পজিটিভ থাকতে হবে। একটা কথা আমি বিশ্বাস করি যে বলেছিলেন যে মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। Might sound what they say, it might sound a bit cringe, but
ইট ইজ হোয়াট ইট ইজ। না আপনি আসলে এটা না হলে আগাবে না। একদম শুরুতে যে প্রশ্নটা করছিলাম, আপনার 3টা পরিচয় একটা ব্লেন্ড আছে, সো এটা আসলে সবাই কভার করে না, বাট আপনি যেটা বলছেন এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে। সো ইফ ইউ হ্যাভ এনি সাজেশন ফর পিপল হু হ্যাভ দ্যাট কাইন্ড অফ এ ব্লেন্ড, ওর আপনি আসলে কীভাবে ম্যানেজ করেন? আচ্ছা, আপনি আপনার এই ব্লেন্ডের মধ্যে একটা জিনিস মিস করে গেছেন। জি, আই এম অলসো ফাদার। মানে হ্যাঁ, ওটা বলছে ইউ আর আ ফ্যামিলি ম্যান অ্যাজ ওয়েল, সো হ্যাঁ। সো সবচেয়ে বেশি এফেক্টেড হয় এখানে, রাইট? আমি ব্যবসা করি, তৃণমূল রাজনীতি করি, দলের পলিসি নিয়ে কাজ করি, ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কাজ করি, সবই করি, বাট আই এম অলসো আ ফাদার। ভেরি ইয়াং ফ্যামিলি। আমার মেয়ের বয়স 12, আমার ছেলের বয়স 4। তাদেরকে সময় দিতে পারি না। হ্যাঁ, সো একটা কথা সবাইকে বলবো, অলসো আমি যদি ভাবের কথা বলি, হ্যাঁ না, তাকেও তো হয়তো সময় দিতে মাই ওয়াইফ অ্যাজ ওয়েল। এবং তারা কিন্তু প্রতিনিয়ত স্যাক্রিফাইস করে। এই যে আমি থাকি না, আমি অনেক সময় চট্টগ্রামে এখন স্পেন্ড করি, অনেক বছর ধরেই আসা যাওয়া করি, এটা কিন্তু দে অ্যাকসেপ্ট, দে ওয়ান্ট মি টু সাকসিড অ্যান্ড থ্রাইভ। কিন্তু এই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, বিকজ দ্যাটস ইউর নেক্সট জেনারেশন। এবং আপনি আবার সময় না দিলে আপনি যে ভ্যালুসগুলো আছে আপনি কিন্তু নেক্সট জেনারেশনকে ইম্পার্ট করতে পারবেন না, আপনি পাস অন করতে পারবেন না। কারণ আমি আমার ছেলে মেয়েকে এই ভ্যালুটা ইম্পার্ট করছি যে এই দেশটাকে ভালোবাসো, এই দেশের জন্য করতে হবে, এই দেশটা আমাদেরকে সব কিছু দিয়েছে। হ্যাঁ, সো এই জিনিসটা যে আমার ইম্পার্টও করতে তাদেরকে সময়টা দিতে হবে এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমার সময় দিতে হবে, যেটা আমি দিতে পারি না। সো আই থিঙ্ক আই ফেল ইন দিস রিগার্ড। আই হ্যাভ ফেলড very badly for the last at least 8, 9, 10 years. সেখানে মনে হয় আমি ইমপ্রুভ করতে চাই। এবং যারা ইয়াং পলিটিশিয়ানস, ব্যবসায়ী যারা আসবেন, উদ্যোক্তা হবেন, সরকারে বিভিন্ন জায়গায় আসবেন, বিভিন্ন যারা প্রফেশনে, যারা বিজি মানুষ, তাদেরকে স্পেশালি ইয়াংরা, আমি আমার থেকে বয়স বেশি তাদেরকে আমি উপদেশ দেবো না, বিকজ দে নো হাউ টু ম্যানেজ এ টাইম বেটার। বাট যারা মানে আমাদের মতো যারা আসছেন, রাজনীতিতে আসবেন, বিভিন্ন সেক্টরের সাথে আমি বলবো ইনভলভ আছেন, প্লিজ গিভ টাইম টু ইউর ফ্যামিলি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার যতই ব্লেন্ড থাকুক না থাকুক, আই থিঙ্ক আমি মনে করি আমি ব্যবসার ক্ষেত্রে অনেকটা সাকসেসফুল, বিকজ আমি সময় দিয়েছি। পলিটিক্স গ্রাসরুটসে আমি সময় দেই। হ্যাঁ, মানুষের যে ভালোবাসাটা পাই, দ্যাট ইজ অলসো মাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমি পলিসি লেভেলে কাজ করে যখন ভালো কিছু আউটপুট, সেটা অ্যাচিভমেন্ট, আই ফিল গুড। বাট অ্যাজ আ ফাদার অ্যান্ড আ হাজব্যান্ড, আই থিঙ্ক আই হ্যাভ ফেইলড ম্যাসিভলি। So this is one place I must improve on, and that one place সকলে I think we must keep in mind. We should have a conversation with Bhabi and others. I think she will probably agree with me in this regard. But এই যে acknowledge করছি, it is also important. অনেকে এটা খেয়াল করে না, অনেকে ফ্যামিলিকে প্রায়োরিটি হিসেবে দেখে না, ওরা আছেই। You can't also take your family for granted. ফ্যামিলিকে সময় দিতে হবে, because they're a big part of your success or whatever your failure, যেটাই হোক, but they're a big part of it. I come from a very political family. My grandfather, my grandfather was uncles. a politician. My father is আমার বাবা একজন রাজনীতিবিদ, আমি রাজনীতি করি। হ্যাঁ, রাজনীতি দেখে এসেছি। সো আমার বাবার রাজনীতি কিন্তু আমার মায়ের একটা বিশাল রোল ছিল। আমার রাজনীতিতে আমার ওয়াইফের একটা বিশাল স্ত্রীর একটা বিশাল বড় রোল আছে। আমার দাদার রাজনীতিতে কিন্তু আমার দাদির একটা বিশাল বড় রোল ছিল। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট দিস থিংস। সো অনেক ক্ষেত্রে হয় না, বিকজ ইউ ওভারলুক ইট। সো ইয়া, আই থিঙ্ক এটাই আমার উপদেশ থাকবে। এবং একটা জিনিস হবে কি, অনেক কিছু একসাথে করলে কোনো সমস্যা নেই, বাট প্লিজ প্রায়োরিটাইজ, প্লিজ ফোকাস। এমন কিছু মানে আই থিঙ্ক আপনি যদি 5টা কাজ ভালোভাবে করতে পারেন, দেন ডু ইট। 5টা কাজ কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন 5টা কাজ করতে গিয়ে আপনার 3টা কাজ কোয়ালিটি এফেক্টেড হবে, তাহলে আপনি 2টো কাজই করেন। বাট প্লিজ ডু ইট প্রপারলি, গুড ডিসেন্ট কোয়ালিটি, good output, be it any profession. So I think that's what I would say. Now, very important observations. একদম লাস্ট প্রশ্ন, আমরা যখন রেকর্ড করছি এই এপিসোড, এর 48 ঘন্টারও কম সময়ের মধ্যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন would be in Bangladesh after 2 decades almost, along with
হিজ ডটার। আপনি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন কোটি কোটি কর্মীর মতন। হাউ ডু ইউ ফিল রাইট নাও অ্যাবাউট ইট? বিকজ এইটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, এটা নিয়ে 15-20 বছর থেকে আসতে দেওয়া হয়নি। ইট উইল বি আ ডে অফ সেলিব্রেশন আমার জন্য। আমরা তো এটার জন্য অনেকদিন অপেক্ষা করে আছি। ইট উইল বি জাস্ট বি আ ডে অফ সেলিব্রেশন, অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদের দেশের মানুষকে আরও চাঙ্গা করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আরও বেশি চাঙ্গা করবে। উইল বি আ বিট আ লট মোর মোটিভেটেড। আমরা আরও স্পৃহা নিয়ে সামনে আগাবো ইলেকশনের দিকে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বুস্ট দ্য কান্ট্রি নিডস। সো ইয়াস, ডেফিনেটলি এ ডে অফ সেলিব্রেশন, নট জাস্ট আমরা যারা দল করি, বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য। মানে আপনি মনে করেন এটা পুরো দেশের জন্য একটা ইভেন্ট? অফকোর্স। ওকে, সো এগেন ইসরাফিল ভাই, আমাদের জন্য কিছু বলে যান। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম এভরিওয়ান অফ আওয়ার গেস্টস। সো প্লিজ আপনি কিপ ডুইং হোয়াট ইউ ডুইং, ঠিক আছে? কিপ টেকিং ইনিশিয়েটিভস। যেটা আমি বললাম, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি will thrive when young people like you take initiatives like this. এবং ভবিষ্যতে যেটা বললাম, আমার দলের পক্ষ থেকে কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে যে এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা কিন্তু রেকগনাইজ করতে পারি, থ্রাইভ করাতে পারি, সাপোর্ট দিতে পারি। সো কিপ ডুইং হোয়াট ইউ ডুইং। আই থিঙ্ক ইউথ ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ, নো ডাউট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি সব ইউথকে বলি, অলওয়েজ প্রবীণদেরকে মূল্যায়ন করবেন, because they have created this path that we are working on. So this is very important. অনেক ধন্যবাদ ভাইয়া, সময় দিয়েছেন, অনেকক্ষণ কথাও বললাম আজকেও। আমরা শেষ করছি আজকে। প্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। আল্লাহ হাফেজ।